This track was downloaded from FusionBD.com. পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। কথায় আছে সিইং ইজ বিলিভিং। আপনি যা দেখেন আপনি সেটাই বিশ্বাস করেন। এর বাইরে আমাদের বিশ্বাসটা তেমন ভাবে কাজ করতে চায় না। কিন্তু ধরুন আপনার বন্ধুটি আপনার গায়ে আঘাত করল, আপনি কি ব্যথা কিরকম সেটা দেখতে পান? কিংবা ধরুন আপনাকে কেউ একজন গালমন্দ করল, আপনার ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটা কি দেখা যায়? কিংবা ধরুন যে বৈদ্যুতিক বাতির নিচে আপনি আপনার জীবন যাপন করছেন, সেই বিদ্যুতের চেহারা আসলে কেমন আপনি কি দেখতে পারেন? এই না দেখা জগতের অদ্ভুত একটা শক্তি আছে এবং বিজ্ঞান স্বীকার করে না দেখা জগৎটাও আমাদের দেখা জগতের চাইতে কোনো অংশেই কম শক্তিশালী নয়, ব্যাপ্তির দিক থেকেও অনেক অনেক বড়। কথাগুলো এজন্যই বলছিলাম, ডর অনুষ্ঠানে যে ঘটনাগুলোর বর্ণনা আপনারা এখানে শুনতে পান তা আমরা সাধারণত আমাদের ব্যক্তি জীবনে অনেকেই দেখি না এবং এ কারণেই আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু আপনি যদি মানেন অদৃশ্য জগৎ আছে এবং সেই অদৃশ্য জগতের অদ্ভুত একটা শক্তি আছে, অদৃশ্য জগতের রকম সকম আছে, কিন্তু সেটা সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল না, তাহলেই ডরের প্রত্যেকটি ঘটনা আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। প্রিয় শ্রোতা, ঈদের আমেজে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি এবিসি রেডিওর বৃহস্পতিবারের রাতের অনুষ্ঠান ডরে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার অন দ্য স্পট সুমন এবং রেহান, এবং সাউন্ডে রয়েছে লোবান। ডরের এবারের যাত্রা গাজীপুরের নলগাঁও খয়রাপাড়া। কোন এক বন্ধুর জীবনের অধিভৌতিক কাহিনী শুনে আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছি এবং ধারণ করেছি অধিভৌতিক ডর। আমরা শুরু করছি এবং শুরু করার আগেই আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুরুতেই আমরা সুমন এবং রেহানের ওই জায়গাটিতে যাওয়ার বিশেষ কিছু ক্লিপস আপনাদেরকে শোনাতে চাই এবং ধীরে ধীরে আমরা ডরের মূল জায়গাটিতে ঢুকে যাব। ডর মানে ভয়। রেহান, ব্যাগট্যাগ গুছাই নিছিস তো? সবকিছু আছে? একটা ব্যাগ নিচ্ছি, তোর জিনিস আমার জিনিস সব একসাথে একটা ব্যাগ। খুব বেশি ইয়ে তো আমরা তো সকালে আবার রওনা দিব না এখান থেকে। আর তার চেয়ে বড় বিষয়, আজকে তো গাড়িতে, নিজেদের গাড়িতে যাচ্ছে না, রাইট? এবং কিছু নেওয়ার প্রয়োজন নেই, পানি টানি সবই আছে। প্রত্যেকবার এরকম গাড়ি পাইলে কিন্তু আমার তো দোস্ত একটু মানে কেমন কেমন জানি লাগতেছে, মানে মনে করি যে ভুলে থেকে অভ্যাস তো, আমি গাড়িতে যেতে একটু আনইজি লাগতেছে। এটা কিন্তু সত্যি জার্নির একটা ব্যাপার আছে তো, জার্নির মানে ওই যে ওই বাসে যাওয়া, টিকিট কাটা, ওই উঠা, ওই নামা, এনজয় করার অন্যরকম একটা ব্যাপার। যতই খাটনি হোক একটা ইয়ে থাকে। আচ্ছা যাই হোক, চল আর কথা না বাড়ায় ওই দরজা খুল, গাড়ির দরজা খুল, উঠে যায়। আমাদের এবারের যাত্রা আমরা করছি এবিসির গাড়িতে। সরাসরি এই গাড়িতে আমরা চলে যাব গাজীপুর কাপাসিয়া নলগাঁও নামের গ্রামে। হ্যালো, হ্যাঁ ভাইজান, আপনি কই? বাট আপনাকে কিন্তু যে জায়গায় থাকার কথা ওইখানেই থাকতে হবে। আমাদের আর বেশিক্ষণ লাগবে না, বড় জোর আধা ঘন্টা, রাইট? আধা ঘন্টা বেশি লাগবে দোষ? ভাই আর কতক্ষণ লাগবে আমাদের পৌঁছাইতে? এই 1 ঘন্টার মতো লাগবে। 1 ঘন্টার মতো লাগবে? আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টার মতো লাগবে। থাকবে তো? হ্যাঁ, উনি আছে, সমস্যা নেই। উনি বরং
অনেকক্ষণ আগে থেকে দাঁড়ায় আছে আসলে বেচারা, আমরা একটু আগে রওনা দেওয়া উচিত ছিল। দোস্ত, আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানে এই প্রথমবার মানে জার্নিতে এত আরামের জার্নি মনে হয় না আমরা ডরে আর করছি কোনোদিন। না, এটা আগে আর হয় নাই। নাক ডাকে ঘুমাইতে পারতেছি, যখন খুশি তখন গাড়ি থামাইতে পারতেছি রাস্তার ধারে। কেন থামাচ্ছি এটা তো নাই বললাম। হ্যাঁ, এটা ভালো। এগুলা মাঝে মাঝে থামাইতে হয় না, বুঝিস না, খাওয়া দাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, এটাই তো বলতেছিস তুই। আচ্ছা শোন, যে আমরা এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি ওইখানে যাইয়া দোকানপাট খোলা পাবো কিনা আমাদের যে গাড়ি চালাচ্ছে ওনারে জিজ্ঞেস করি। ভাই, আপনি গেছেন এর আগে আর ওই জায়গায়? হ্যাঁ, গেছি তো। ওই জায়গায় কি যাই আমরা পৌঁছাতে দোকানপাট কিছু খোলা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে ভাই। ও যাক, চিন্তা নাই, দোকানপাট কিছু খোলা পাওয়া যাবে। এখান থেকে গাজীপুর, ইটস নট লাইক যে অজপাড়া গায়ে চলে যেতেছি না, আমরা গাজীপুর থেকে আরো একটু ভেতরে একটা গ্রামের দিকে যাবো, তো আমি থেকে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে। হ্যাঁ, তাহলে ওইখানে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। পৌঁছাই গেছি মনে হচ্ছে। কি অবস্থা, আমরা কি পৌঁছাই গেছি? এই তো প্রায়, এই তো আর 2 মিনিট। রেহান, পৌঁছাই গেছি, ব্যাগ চেক তাড়াতাড়ি নিয়ে নে। ব্যাগ কান্দে আছে, বাট উনি কোথায়? ওনাকে আবার ফোন দিব? দাঁড়া, নাইমা, গাড়ি থেকে নাইমা একটা ফোন দিতে হবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাত্রা করে আমরা পৌঁছে যাই গাজীপুরের নলগাঁও গ্রামে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা পেয়ে যাই ডর টিম এবং অতিথিদেরকে। স্পটে পৌঁছানোর পর একটা সুটেবল জায়গা দেখে আমরা সবাই, অর্থাৎ আমি, সুমন এবং আমাদের অতিথিদের নিয়ে আমরা বসে পড়ি। এই তো ভাই, কি অবস্থা, ভালো আছেন সবাই? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, সবাই ভালো আছে। কেমন আছেন? এই তো ভালো আছে। কতক্ষণ অপেক্ষা করতেছেন? কতক্ষণ, বেশিক্ষণ হয়েছে? বেশিক্ষণ না। আচ্ছা, কোনো প্রবলেম হয় নাই তো আর এমনিতে? প্রবলেম হয় না। আচ্ছা ভাই, আমরা একটু সরি যে প্রথমে আমি আর রেহান আসতে একটু লেট করে ফেলছি। আমরা আসলে রিয়েলি সরি। ঘটনা হয়ে গেছিল, আমরা আসার পথে অন্য একটা আবার বিষয় আজ করছিলাম, তো আমরা একটু দুইজন ওইটা আবার একটু দেখতে গেছিলাম যে ওখানে আসলে ঘটনাটা কি, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। একবার ভাবছিলাম আপনাদেরকে ওইখানে রাখবো, পরে ভাবলাম যে না, আপনারা যেহেতু এখানে রেডি আছেন, যাই হোক, তো আমরা সবার সাথে একটু আগে পরিচয়টা ভালো করে হয়ে নিই, তাই না? তার আগে একটু বলি যে আপনাদেরকে যে এখানে যে বসে আছে, আমরা বুঝতে পারছেন যে জঙ্গলের মধ্যে আমরা কেন আছি সেটা তো বলবো, এবং মানে কেমন জায়গাটা কেমন মনে হইতেছে আপনাদের কাছে? জায়গাটা একটা কেমন যেন একটা গোমট ভাব আছে। তাছাড়া সবচেয়ে বেশি মানে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে এই গাব গাছটা। এই জন্যই কিন্তু আমরা আসছি, কারণ আমি কিন্তু গাব গাছ খুবই ভয় পাই। মানে গাব গাছ সম্বন্ধে কি কিছু আগেও শুনছেন কখনো? জি, আমি শুনছি। আমার বাড়ির এক কর্নারে একটা গাব গাছ ছিল, সেটা কাটতে যাওয়ার পরে আমার চাচার প্রবলেম হয়েছিল। আচ্ছা, তাহলে তো রেহান, মানে মোটামুটি আমরা যে জায়গায় আসছি আমাদের ইনকোয়ারি তো ভুল না, কারণ আমি একটু তাহলে ঘটনাটা বলেই ফেলি। কথা শুরু করার আগে একটু সবার পরিচয়টা একটু জানি। হ্যাঁ। কি অবস্থা ভাই, আপনার কি নাম? আমি মাহবুব সুমন, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। নারায়ণগঞ্জ থেকে। আর আপনার? আমি ফয়সাল ফ্রম বন্দর। কোথা থেকে এসছেন? বন্দর থেকে, নারায়ণগঞ্জের বন্দর থেকে। নারায়ণগঞ্জের বন্দর থেকে এসেছেন। আচ্ছা, আমরা তো নেইবার পেয়ে গেলাম, দুজন কিন্তু একই এলাকা থেকে। একই এলাকা, নদীর ওই পার। আচ্ছা, এবার একটু আপনাদেরকে বলি যে আমরা কেন এখানে নিয়ে আসছি আপনাদেরকে। তো জায়গাটা দেখে আপনাদের মোটামুটি যে বুঝতেই পাচ্ছেন যে কিছু একটা হন্টেড আছে। প্লেস। তো এইটা মূলত ফয়সাল ভাই যেটা বলতেছিলেন যে গাব গাছ দেখে আপনি এমনি ভয় পাইতেছেন, এবং আপনার একটা গাব গাছের ঘর একটু কথাও বলতেছিলেন। তো আসলে এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে গাব গাছটা দেখতেছেন, এই গাব গাছটা কিন্তু অনেক পুরানো। আচ্ছা সুমন, একটা একটু আস্তে কথা বলছি, আমরা এখানে আসি জানলে আবার সমস্যা হতে পারে, মানে কুসংস্কার তো এলাকার লোকজন চায়ও নাই আমরা যে এখানে অনেকে নেগেটিভলি ভাবে। বলি নেই তো আমরা রাত্রে যেখানে বসবো। আচ্ছা, আমি এবার বলি যে এখান থেকে এই যে আপনারা একটু ডান পাশে তাকান, যে দেখবেন একটা নদী দেখতে পাচ্ছেন তো। এইটা নদীটা খুব বেশি বড় না, এটার পাশে যে একটা জায়গা আছে এইখানে, এটা হচ্ছে শ্মশান। মানে হিন্দুদেরকে মরার পর এখানে দাহ করা হয়। আশেপাশে দেখতে পাচ্ছেন যে বাঁশঝাড়, এবং আপনি দেখতে পাচ্ছেন বাঁশঝাড়ের পরেই কিন্তু বিশাল ক্ষেত। মানে আশেপাশে তেমন বাড়ি ঘর কিন্তু খুব একটা নাই, মানে লোকাল হয় না, সোজা লোকাল হয় না। তবে এই যে আমরা কিন্তু এই যে একটু তাকাইলে দেখবেন যে একটা হাঁটার রাস্তা আছে। হ্যাঁ, মানে বোঝা যায় যে পায়ে হাঁটার রাস্তা আছে। এইটা আসলে মানুষ খুব একটা সচরাচর ব্যবহার করে না এই রাস্তাটা। মানে রাস্তা দেখে বোঝা যাচ্ছে যে খুব বেশি ঝামেলা না হলে, খুব বেশি প্রয়োজন না হলে এই রাস্তাটা কেউ ব্যবহার করে না, আর সন্ধ্যার পরে তো করেই না। এটার কারণ হচ্ছে যে এই গাব গাছটা আছে
আগে একটা সময় এখান দিয়ে মানুষজন কিছু আসা যাওয়া করতো। দেখা গেছে যে বেশ কয়েকজন এইটার সন্ধ্যার পরে এইটার নিচ দিয়ে আসা যাওয়ার সময় বেশ কিছু ঘটনা ঘটছে। এই পর্যন্ত আমরা 2 জনের কথা জানছি, যদিও অনেক আগের ঘটনা এটা, যে এটার নিচ দিয়ে যাওয়ার সময় কিছু একটা ঘটছিল এদের সঙ্গে, কিছুদিন পর থেকে বোবা হয়ে গেছে আর অস্বাভাবিক আচরণ করে, এবং অনেকের কিছু দেখছে, জ্ঞান হারায় পড়ে গেছে, পরে মানুষজন খুঁজে এখান থেকে নিছে, অনেকদিন অসুস্থ ছিল। এরকম ঘটনা বেশ কিছু ঘটনা ঘটছে আমরা আশেপাশের মানুষ থেকে যেটা শুনছি। সেই জন্য এখানকার মানুষ একবার চিন্তা করলো যে এই গাছটাকে নিয়ে যেহেতু এই ধরনের ঘটনা বারবার ঘটতেছে, বিভিন্ন জন এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ভাবে, তো তারা এটা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে যে এই গাছটা কেটে ফেলবে। তো এলাকার বেশ সাহসী বেশ কয়েকজন মানুষ ছিল, তো তারা একটু আগে আসছে যে গাছটা কেটে ফেলবে। তো এর মধ্যে 5-6 জনের কথা আমরা যেটা জানি, যে 5-6 জন প্রথমে চেষ্টা করছে এই গাছটা কেটে ফেলার জন্য। তারা দা, কুড়াল আরো কি কি ছিল, তো বিভিন্ন সরঞ্জাম নিয়ে চেষ্টা করেছে কাটার জন্য, কিন্তু কাটতে তো পারেই নাই। ঠিক কাটার চেষ্টা করার কয়েকদিন পরেই যেই 5 জন ছিল, 5 জনের ফ্যামিলির মধ্যে 3 জনের ফ্যামিলিতে একজন না একজন মারা গেছে, এবং 2 জনের ফ্যামিলিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, এবং তারা নিজেরা অসুস্থ হয়ে গেছে। এটা দেখে আর এলাকার মানুষ এই গাছটা কাটার ব্যাপারে তেমন সাহস দেখাইতে পারেনি। যেমন ফয়সাল ভাইও বলছেন যে গাছ কাটতে গিয়ে প্রবলেম হয়েছিল আপনাদের এলাকায়। এরপর থেকেই মূলত এই রাস্তাটা ওরা অ্যাভয়েড করে চলে, এবং গাছের মতো ছেড়ে দিছে, এটাতে আর কাটার চেষ্টাও করতেছে না, কিছুই করেনি, এটা এমনি রয়েছে। এবং দিনের বেলাও এখন খুব একটা মানুষজন এই জায়গাটাতে আসে না। সো এই জন্যই মূলত আপনাদেরকে এই জায়গার মধ্যে আমরা নিয়ে আসছি। এবং আমার মনে হয়, আমার বিশ্বাস যে আমি যতটুকু জানি ডট টিমের কাছ থেকে, আমি আর রেহান যেটা শুনছি, যে আপনাদের মনে আরো ভয়ঙ্কর কিছু আছে আপনাদের লাইফে। মেইন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় আসার যে রিজনটা সুমন বলল, এই রিজনটা এই গাছের আশেপাশেই কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবেই বসছি। তো আমার কথা হচ্ছে যে মানসিকভাবে আমরা একটু শক্ত থাকি, ওইটা কোনো সমস্যা না। আমরা নিজেদের কথাগুলো নিয়ে ব্যস্ত থাকতে, একটু অ্যালার্টও থাকতে হবে যে কোথায় আসি না আসি কি জন্য। আমার মনে হয় এরকম জায়গার মধ্যে সাবধান থাকাই ভালো। আসলে সাবধানের তো মাইনে নেই। একে তো সাবধান থাকা ভালো, কিন্তু আবার যেই ধরনের ঘটনাগুলো আমরা জানবো আজকে আপনাদের কাছ থেকে, এই ঘটনাগুলো আবার এরকম জায়গায় না হলে সত্যি কথা বলতে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমরা আর রাত তো বাড়তেছে, রাত তো কমতেছে না, মানে যেই জন্য বসা আপনাদেরকে নিয়ে একটু আপনাদের বিষয়টা একটু শুনতে চাই। তো সুমন ভাই, আপনাকে দিয়ে আমি শুরু করি। না, সুমন ভাই আমার পুরো নাম কিন্তু মাহবুব আলম সুমন। আচ্ছা, মাহবুব ভাই। তাহলে আমরা মাহবুব ভাই বলি, তাহলে ঝামেলা লাগবে না, তাই না? জি। তো আমি প্রথমে মাহবুব ভাইয়ের কাছে যাব। মাহবুব ভাই, আপনি কোথায় থাকেন, কি করতেছেন এখন, একটু ছোট করে যদি আমাদেরকে বলেন। আমি নারায়ণগঞ্জে থাকি, ফতুল্লা স্টেডিয়ামের সাথে আমার বাসা। আমি নারায়ণগঞ্জ তুলারাম কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে। আমার পেশা, আমি ক্রিকেট প্লেয়ার। ক্রিকেট খেলেন? ওকে মাহবুব ভাই, আমরা শুনি তো আপনার কি ঘটছিল। আমার ঘটনাটা মূলত আজ থেকে প্রায় 5 বছর আগে, 2009-10-এ আমি কোনো একটা কাজে আমাদের নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা, ওইখানে যাই। আমার কাজটা আমি শেষও করি। এখন ফেরার পথে আমার এক রিলেটিভের বাসায় যাই, জালকুড়ি। তো ওইখানে কিছুক্ষণ থাকার অবস্থান করার পর ব্যাক করি বাসার দিকে। আমি যে সময় ঘটনাটা মূলত ঘুরছে আপনার 10:30-11টা এরকমের ভিতরে। তো অনেক রাত 10:30-11টা। জি, এরকম। আচ্ছা, আমি স্ট্যান্ডে আসি, জালকুড়ি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যেখানে যাতায়াতের ব্যবস্থার জন্য। তা আমি ওইখানে নামো শিবু মার্কেট। তো ওইখানে কোনো বাস বা যোগাযোগের কোনো সিস্টেম মানে খুঁজে পাইতেছি না, যে কি করব আসলে। বাসও পাওয়া যেতেছে না, রাত হয়ে যাওয়ার কারণে পাওয়া যাচ্ছে না। জি, বেশি রাত হওয়ার কারণে পাওয়া যেতেছে না। আচ্ছা। তারপর আমি অনেক কষ্টে একটা রিক্সা পাই, উচ্চ মূল্যে, মানে বেশি ভাড়া চাওয়া হয় আমার কাছ থেকে। তো আমি নিরুপায় হইয়া তার রিক্সায় চেপে বসি। যাওয়ার পথে হঠাৎ করেই দেখলাম যে যেই মানে ময়লা আবর্জনা ফেলার যে স্তূপ, ওইখানে আমার রিক্সার চাকা পাঞ্চার হয়ে গেছে। আচ্ছা, শহরের ময়লাগুলো অধিকাংশ ওইদিকে ফালানো, যে সিটি কর্পোরেশনের যত ময়লা আবর্জনা আছে ওইখানে ফালানো হয়। আর এখানে কোনো সিস্টেম ছিল না, শুধু ফালাইয়া রাখতো এখানে। আচ্ছা। তো সেই সময় এখানে অনেক গাছপালা ছিল, আর বাড়িঘর বলতে গেলে সিকিউরিটির ব্যবস্থা ভালোই ছিল না। হঠাৎ করে পাঞ্চার হয়ে যায় চাকা, আমি কি করবো বুঝতে পারলাম না, কারণ আমার অনেকটা দূর আরো বাকি আছে। আবার যে উঠবো কোনো যে বাস বা কোনো যানবাহনে, সেটারও কোনো উপায় নেই। তো আমি বললাম যে ঠিক আছে মামা, একসাথে তাহলে যাই। তো উনি চেষ্টা করতেছে কিভাবে নর্মালি জিনিসটা, ওনার চাকাটা সারায় কিভাবে যাইতে পারে, কিভাবে কোনো একভাবে আগাবার উনি চেষ্টা করতেছে। তো আমি এমন সময় প্রস্রাব করার জন্য একটু ময়লার ওদিকে গেলাম, ডাস্টবিনের ওদিকে।
ওইখানে অনেক গাছ ছিল। তো আমি 2-3টা গাছ পার হয়ে একটু ভিতরে ঢুকলাম করতেছি, এমন সময় দেখে গেছি যে দুইজন লোক, একজন লোক যে শুয়ে আছে এবং একজন লোক তার দুই পাশে, একজন ডান পাশে একজন বাম পাশে, একজন লোক শুয়ে আছে আর দুইজন তার ডান পাশে একজন বাম পাশে আরেকজন লোক। দুইটার চেহারাটা এরকম ছিল যে তাদের শরীরগুলো ছিল বার্ন করা, পুরাই পোড়ানো শরীর। আর শরীর দিয়ে কোনো একটা কালো রক্ত বা কোনো কিছু কালো রং বা রক্ত এরকম ঝরতেছে, আর চুল বড়, শরীরে কোনো কিছু পরানো ছিল না। এমন সময় দেখতেছি, তো আমি একটু দেখার জন্য সামনে গেলাম। আপনার ওই পর্যন্ত দেখে আপনার ভয় লাগে নাই? না, ভয় লাগে না। আমি ভাবছি এখানে যে মানুষ ক্ষতি করার চেষ্টা করতেছে, হয় দুইটা মানুষ এমন হইতেই পারে একজন মানুষের ক্ষতি করতেছে, এরকম হেল্প করার উদ্দেশ্যে আমি আরো সামনে যাই। আরো সামনে আমি আগাইলাম, গেলাম, দেখলাম যে দুইটা লোক, তাদের হাতগুলো মানে এরকম যে হাত, তাদের শরীরে যে হাড় এগুলো দেখা যেতেছে, মাংসগুলো মানে মানে এগুলোর সাথে আট করা, মানে কোনোভাবে সাইটা গেছে, মাংসগুলো আট করা, কোনোভাবে খোয়া পড়া যাবে এরকমই। তো এটা দেখার পর ভয় পেয়ে গেছি আমি ভয় পেয়েই একটা চিৎকার দিছি। তো ওনারা দুইজন আমার দিকে ফিরা তাকাইছে। তো আমি ওই টাইমে যা দেখলাম, দেখার জন্য আমি তৈরি ছিলাম না। আমি দেখলাম যে তাদের চেহারার মানে একটা যে মানুষের চেহারা, দেখেন রায়হান ভাই আমার শরীরের পশম এখনো খাড়া গেছে। এটা দেখলাম যে আমার দিকে তাকাইলো যে মানুষের চেহারা যেমন হইতে পারে আমি ভাবতে পারিনি আগে, বিভৎস চেহারা। তো এমন আমার দিকে একটা হুঙ্কার দিল। তো আমি দেখলাম যে আরেকজন তাড়াহুড়া করেই, যে শুয়ানো একটা ব্যক্তি ছিল, তার পেটের থেকে মানে একটা খামচি দিয়া তার ভিতরে যে নারী বুড়ি ছিল এগুলো হাত দিয়া মানে টাইনা বার করছে। ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। লোবান রয়েছে সাউন্ডে এবং অন দ্য স্পটে বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে গাজীপুরের নলগাঁও খয়রাপাড়া থেকে অনুষ্ঠানটি রেকর্ড করেছে সুমন ও রেহান। প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন মাত্র 3 মিনিটের একটা ছোট্ট বিরতিতে আমরা যাব এবং আমরা একটু পরেই ফিরে আসব। ডর অনুষ্ঠানে আপনি যদি যোগ দিতে চান, আপনার জীবনের কোন একটি অধিভৌতিক ঘটনা কিংবা আপনার বন্ধুর কাছ থেকে শোনা কোনো একটি ঘটনা নিয়ে আপনি যোগ দিতে পারেন। সেজন্য আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 এখানে ফোন করার পরে আপনি ফোনের নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পরে। ডর FM 89.2। ডর মানে ভয়। সুমনের গল্পে আমরা আবারও ফিরব। আমাদের সঙ্গে যে অতিথি রয়েছে, আমাদের টিম মেম্বার সুমনের নামের সাথে তার নামের একটা মিল রয়েছে, যদিও তার নাম মাহবুব আলম সুমন। আমরা মাহবুবের কিংবা সুমনের গল্পে একটু আগেই ছিলাম, এখনো আবারও ফিরছি। তার আগে প্রিয় শ্রোতা, আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনি শুনছেন ডর। বাংলাদেশে এই প্রথম হন্টেড জায়গাতে গিয়ে ধারণ করছি আমরা ডরের বিভিন্ন গল্প। আমরা এবার রয়েছি গাজীপুরের নলগাঁও এলাকার খয়রাপাড়ায়। কেন সেখানে গিয়েছি সেটা আপনি পুরো অনুষ্ঠান শুনলেই বুঝতে পারবেন। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরের গল্পে। তার আগে মনে করিয়ে দিই, রাত যত গভীর হবে ডরের আবেদন তত বেশি বাড়বে। রেসিপিটা মনে করিয়ে দিচ্ছি। একলা ঘর, অন্ধকার, জানলাটা হালকা করে খোলা আছে এবং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। উপভোগ করুন ডর। এবং অবশ্যই আপনি আমাদের ফেসবুকে আসতে ভুলবেন না। এইসব ঘটনার সাথে সম্পৃক্ত বেশ কিছু ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ডর। সেই সময় আমি বুঝতে পারছি না কিছুটা ঘটছে আসলে। আমি বুঝতেছি না সুমন ভাই, আপনার
সাহসের কথা চিন্তা করে আমার অবাক লাগতেছে। হুঙ্কার দেওয়ার পরেও আপনি ওই স্পটে দাঁড়ানো। হ্যাঁ, আমি দাঁড়ানো ছিলাম, আর আমি কি করবো ভাবতে পারি নাই। আর এছাড়াও আমি অনেক সুরাকারাত জানি, কিন্তু ওই টাইমে আমার মুখ দিয়ে, দুঃখের ব্যাপার হলো কি, অনেক মুখ দিয়ে আমার কিছুই বার হইতেছিল না। আপনি মোটামুটি পাথর মতন হয়ে গেছে। পাথর হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তারপর তো হঠাৎ করে আমি একটা দৌড় দেওয়ার চেষ্টা করি, শরীরে মনের যত শক্তি আছে শরীর দিয়া। একজন দাঁড়ায় গেছে, তাদের ভিতর একজন চুলগুরু বড় বড় সামনের দিকে চুলগুরু ঝুলাই না আছে। আচ্ছা, ওইখানে তো ওইরকম রাত্রে বেলা, আপনি আপনার কথা অনুযায়ী 10:30 11টা বাজতেছে, ওই সময় তো আলো টালো নাই, আপনি দেখতে পেলেন কেমনে? তো আমি ওই টাইমে যে টাইমে নামি, ওই হাইওয়ে দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করতো, যে গাড়ির আওয়াজ, মানে গাড়ির যেই মানে লাইট আছে, লাইটটা মাঝে মধ্যে বেশি না 4 থেকে 5 সেকেন্ড তার উপর পরে, মানে আলোর একটা ঝলকানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটুক সময়ের ভিতরে আমি তার যাইতেছে, মানে লাইট পড়তেছে, আপনি একটু দেখতে পেতেছেন, আবার চলে যেতেছে। তো এরকম আমি দেখলাম, পুরো শরীরটাই দেখলাম যে আসলে এটা মানুষটা, অশরীরও কিছু একটা হবে। তো হুঙ্কার দেওয়ার পর একজন দাঁড়াইছে, হাতের ভিতরে মানে মানুষের যেই ভিতরের পাশ থাকে, নারী বুড়ি, এগুলো নিয়ে দাঁড়াইছে। তো আমি শরীরে যতটুকু শক্তি ছিল আমি নড়তে পারতেছিলাম না। আল্লাহর নাম নিয়ে আমি দৌড় দিই। আমার লক্ষ্য ছিল যে যেখানে রিস্কাওয়ালা ছিল তার কাছে গিয়ে ঘটনা বলবো, এবং তারে আমি রাস্তা থেকে আমি অনেকটাই নিচে নেমে গেছিলাম। তো রিস্কাওয়ালার কাছে যাব, দেখলাম কেউ রিস্কাওয়ালাই নেই, কেউ না, রিস্কাওয়ালাও নেই। তবে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। তারপর থেকে নিজের আয় ধরে রাখতে পারিনি আমি, তো রাস্তার উপরে আমি পড়ে যাই। তো পরের দিন আমি সকালে 1টার দিকে, দুপুরে 1টার দিকে নিজের আবিষ্কার করি আমার বেডের উপর। আমি মানি ব্যাগ ইউজ করি, মানি ব্যাগের ভিতরে আমার ঠিকানা, আমি কার ছেলে বা কি, আমার বাবার নাম, ভাইয়ের নাম সবকিছু দেওয়া থাকে। তো ওইখানে একজন আমার নিচে, যে একটা পুলিশ আমার উদ্ধার করছে, আমার মানি ব্যাগ দেখছে, আমার বাসার ভিতরে আনছে। তারপর থেকে ওই পুলিশ আমার পরের দিন আবার আমাকে জানতে চাইছে যে ঘটনাটা কি ছিল। আমি ঘটনাটা পুরাই বললাম ওনারে। তারপর থেকে বলছে এখানে একটা মেয়ে লাশ পাওয়া গেছে এই সপ্তাহখানেক আগে। তো এটার মানে লাশটা হইলো কি রেহান ভাই, ওই মানে ক্ষত বিক্ষত একটা লাশ, মানে কোনো যে জন্তু বা পশু পাখি যে খাইছে এরকম একটা কিছুর আচ্ছা আচ্ছা। তো এটা পোস্টমর্টেম করার পর এটা কোনো পায় না, ওয়ারিস পায় না এই লাশের কি। তারপর থেকে আমার শরীর অসুস্থ, মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম আমি। আচ্ছা, একটু রিক্সাওয়ালার কি হলো তখন? আমি ওই রিক্সাওয়ালার আর কোনো পান না, হদিস পাই না রিক্সাওয়ালা, কোনোদিন পাই নাই খুঁজা। এমন হইতে পারে রিক্সাওয়ালা হয়তো ভয় পায়া চলে যেতে পারে। যার যেরকম বিশ্বাস, আমার যেমন মনে হচ্ছে এমন কি হতে পারে না যে রিক্সাওয়ালাই ওখানে নিয়ে গেছে, হয়তো বা সেটাও হইতে পারে, কে জানে। যে এখানে নোটিস করি যে রিস্কাওয়ালার সাথে আমি 2বার কথা বলার চেষ্টা করছি, রিস্কাওয়ালা কিন্তু আমার কথার কোনো তেমন উত্তর দেয়নি। একবারই ওনার সাথে কথা বলা হয়েছে, ওনার সাথে একবারই কথা বলছে, শুধু ভাড়া নিয়ে। তো বেশি দাম চাইছে আমার কাছ থেকে, নিরুপায় আমি ওইটা পড়ছি, অনেক কথা জিজ্ঞাসা করছি, আমার খুব একটা উত্তর দেয়নি। আর রিস্কাওয়ালাটা ওয়েট ছিল দেখতে। আচ্ছা আচ্ছা। আসলে আমি একটা জিনিস দেখলাম, বুঝছো, এইসব ব্যাপারে না কিছু সাইন সিগনেচার থাকে যেগুলো আমরা বুঝি না, সময় মতো না বুঝা আগে যাই। ওই সময় যদি সন্দেহবশত সাপোজ সে ভাবলো থাকে এই রিক্সাটা উঠবো না, ব্যাটা কেমন করতেছে বা কিছু, হ্যাঁ, কিন্তু আমরা বুঝি না এগুলো। তারপরে কি আর কোন ধরনের কোন প্রবলেমে পড়ছেন আপনি? হ্যাঁ, তারপর থেকে আমি মাসখানেক জ্বর, স্বপ্নে দেখছি একই জিনিস। আমি বারবার আমি স্বপ্নে দেখতেছি যে আমি ওই জায়গাটা আবার ফিরাইছি, ওই জায়গাটা ঘুমের মধ্যে। আচ্ছা, এটা তো ঘুমন্ত অবস্থায় গেল, আপনার কি জাগ্রত অবস্থায় কখনো ইচ্ছা করছে আমি খুব যাই ওই জায়গাটায়? না, আমি সাহস করে না, আমার বাবা মা আমার ওই জায়গায় নিয়ে গেছে, মানে ভয়টা কাটানোর জন্য নাকি? আমার নিয়ে এসে আমার বলতেছে এখানে কি আছে, কি দেখা ভয় পাইছো, ভয়টারে দূর করার জন্য কি আছে। এটা ভালো করছে। আর কি কোনো ঝামেলায় পড়ছেন আপনি? না শোন ভাই, এটা নিয়ে আমি আর কোনো ঝামেলায় পড়ি নাই, কিন্তু 2012 সালে যে একটা ঘটনা ঘটছে, এটা আমার সাথে ঘটছে, এটার আমি কোনো মানে যুক্তি খুঁজে পাই নাই কেন ঘটলো। কিরকম? 2012 সালের ঘটনা। আমার বড় ভাইয়ের জন্য আমি মেয়ে দেখতে যাই, আমাদের পরিবার বর্গ সহ আমরা সবাই যাই। মতলব শিকিরচর, বেরিবান শিকিরচর। আমরা যেদিন গেছি জায়গাটা এরকম হইলো যে চারপাশে জঙ্গল, বাসার মানে মাঝখানে একটা বাড়ি, 2টা বাড়ি মাঝখানে, চারপাশে জঙ্গল, ডোবা, পুকুরের কোনো চিন নেই। যেদিন যাই ওদিন আমাদের মেয়ে পক্ষের বাসায় যাওয়ার কোনো আগ্রহ ছিল না, তার পরের দিন আমরা যাব এরকম। তো মানে আপনারা কোন আত্মীয়ের বাসায় উঠছিলেন যে পরে যে মেয়েটা দেখছি, কিন্তু হঠাৎ করে রাতে আমাদের যাইতে হইব। তো আমরা রাতের খাবার খাইছি, শুয়ে পড়ছি, হঠাৎ করে আমার বাবা বলতেছে এখনই আমরা দেখতে যাব। তো এখন মেয়েদের বাসায় যাইতে হইলে তো কিছু লাগে, মিষ্টি বা আছে, এরকম কিছু
ফর্মালিটি আছে, মেনটেন করে যাইতে হয়। বাবা আমাকে টাকা দিল যে এখান থেকে সেঙ্গাচর বাজারে যাও, ওইখানে মিষ্টি নিয়ে আসো। তো যাতায়াত ব্যবস্থা কি, ওইখানে দিনের বেলা যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না, বাস মানে টেম্পু বা কোনো লরি, কোনো সিস্টেমই ছিল না। ওখানে হয় হুন্ডার না হলে সাইকেল বা পায়ে হাইটা। তো সিকিচর থেকে আপনার সেঙ্গাচর যাইতে যদি হাইটাও যাই 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, আর যদি আমি সাইকেল দিয়ে চলে যাই আমার আধা ঘন্টা সময় লাগবে। যাওয়ার সময় আমার সাথে একটা ভাইগনা নিয়ে যাই। কখন সেটা? রাত 8টা গেলাম, ভালো মতনই গেলাম, মিষ্টি কিনলাম। ফেরার পথে একটা বাঘ আছে, তো আমরা বইছি ভালো মতনই আসতেছি, গল্প হাসি ঠাট্টা, ফোনে গান শুনতেছি, সাইকেল দিয়েছি 2জন সাইকেলে। আর চারপাশে রাস্তার চারপাশে কোনো বসত বাড়ি নেই, সব ডোবা খাল এবং ধানি জমি, এরকম গাছপালায় ভরপুর। তো এরকম গেলাম ভালো মতন, যাওয়ার পর আসলাম। হ্যাঁ ঠিকই আমার 8:30 লাগলো ওখানে যাইতে। তো 8:35 আবার ব্যাক করছি। তো ব্যাক করার সময়ে প্রথম যে বাঘটা পড়ে, আমি যে বাঘটা নেই, নেওয়ার পর সামনের বাঘটা নিতে গিয়ে আমি কিছুটা স্তম্ভিত হয়ে গেলাম। আসলে কি, আমি যেখানে সোজা একটা রাস্তা, 2টা বাঘ ইউটার্ন আছে, একটা ইউটার্নের পর সোজা আমি রাস্তায় চলে যাব, কিন্তু ওইখানে কোনো সোজা কোনো রাস্তাই নেই। একটা ডান দিকে রাস্তা গেছে, একটা বাম দিকে রাস্তা গেছে। তো আমি দেখলাম যে ডান দিকে যে রাস্তাটা গেছে, ডান দিকের রাস্তাটা ওইটা সিকিচর বেরিবান যে বাজারটা, বাজার বললে ভুল হইব, 2টা দোকান মাত্র। তো আলোর কিছুটা মানে পাওয়া যায় ডান দিক দিয়ে গেলে, মানে আলোর কিছু দেখতে পারতেছে যে কিছু একটা আলো আছে। তো আমি ডান দিকে যাই, অনেকক্ষণ যাওয়ার পর যে দেখলাম যে আমার যে সাইকেল সহ ডোবায় আমি পড়ে গেছি। শোন ভাই, জায়গাটা হইলো কি আপনার, মানে ধানি জমির যে রাস্তা, আইল বলে যেটা, আইল একটু সামান্য আইল গেলেই 30 কি 35 মিটার দূরে, এরকম দূরে গেলে ওই একটা ডোবা বদ্ধ একটা মানে পুকুরের মতন কচুরি পানা ভরা, এই পুকুরের চারপাশে আবার গাছপালা। তো আমি দেখলাম কি ডাইরেক্ট ওইখানে যেটা আমি পড়ছি, ওইখানে পড়ার পর আমার খেয়াল আইছে আমি কোথায় পড়লাম। মিষ্টি টিষ্টি যা আছে সাইকেল এর সবই ডোবায় পড়ে গেছে। বাইক না কানতেছে, যেমন ব্যথা পাইছে, ও খুব গভীর ভাবে ব্যথা পাইছে। সাইকেলটা কে চালাচ্ছিল? সাইকেল আমি চালাইতেছিলাম। আর বাইকনা পিছন দিয়া ফোনে যে টর্চ ছিল ওইটা অন করে সামনে ধরে রাখছিল সাইকেলের সামনে। তো পড়লাম। তো আমি ওরে নিয়া যে বলি যে তোমাদের এলাকায় এটা কেমন, মানে ভয় পেয়ে গেছি, এটা কই আইলাম। তো রাস্তার এখানে পড়ছি, আমি দেখলাম আমার পাশে কোনো রাস্তাও নাই, রাস্তা আরো দূরে। আমি জিজ্ঞাসলাম এখানে কিভাবে আইলাম, আমি ওরে জিজ্ঞাসি এখানে কিভাবে আইলাম, কয় চলো। মানে আপনারা ভুল রাস্তায় গেছেন? হ্যাঁ ভুল রাস্তা, কি রাস্তাই নাই এখানে। আপনারা যেটা বলছি যে ইউ টার্ন আছে, একটা ইউ টার্নের পর সোজা একটা লম্বা রাস্তা চলে গেছে, ওইটা দিয়েই আমি সিকিচর যাবো, কিন্তু ওই রাস্তাটাই আমি পাই নাই। আওয়ার টাইমে কিন্তু আমি দেখছি রাস্তাটা, কিন্তু ওই রাস্তাটা যাওয়ার সময় আমি দেখতেছি না। উনি যখন পইরা গেছিল, তো পড়লে সচরাচর রাস্তার পাশে যদি পড়ে তাহলে পাশেই রাস্তা আছে, রাস্তার পাশে পড়বে, কিন্তু উনি যে এখানে পড়ছে সেটা রাস্তা থেকে অনেক দূরে, এখানে আসার কথা। আমি যে 2টা রাস্তা দেখছি, ডান দিকে একটা বাম পাশে একটা, এই 2টা রাস্তার কোনো অস্তিত্বই নেই। আচ্ছা। তো একটা দৌড় দিয়া মাঝখানে গেলাম, তো কোনো সিস্টেম নাই, যাতায়াত অন্ধকার, ফোনে চার্জও নেই, কি করবো। অনেকক্ষণ দৌড়াইলাম, মানে ক্লান্ত ছিলাম, আমাদের শরীর খুব ওজন হয়ে গেছিল, বার হয়ে গেছিল, শরীরে কোনো শক্তি পাইতেছিলাম না। তো ভয় পাইছি, দুজনে ভয় পাইছি। আমি ওরে বোঝানোর চেষ্টা করি নাই যে ও যে ভয় পাইছে এরকম কিছু করছে। তো ও বারে বারে একটা কথা বলতেছিল যে মামা, ডান দিকে বাম দিকে যে রাস্তা, ওই 2টা রাস্তা তো দেখলাম না। ওখানে যাতায়াতের মানে প্রধান যদি বাহন হয় তাহলে মোটরসাইকেল। আমিও যতবার গেছি দেখছি এরকম মোটরসাইকেল। আর মানে আপনারও যাওয়া হয়েছে ওই এলাকা। তো আমরা একটা মানে এইখানেই একটা পাই গেলাম যে আসলে এই রাস্তাগুলো এরকম। রাস্তাগুলো তারপর এক হুন্ডার নিয়ে আইলো, বাইক নিয়ে আইলো একজন লোক যে খালি। তো আমারে বলতে আছে যে মামারা এখানে কি করো, থামাইছে আমাদের দেখা। তো আমাদের শরীর পুরা ঘামে গেছে, তা পানির উনি ভরা শরীরে, মানে ও জঘন্য অবস্থা শরীরের। তো আমরা খুব ক্লান্ত ছিলাম, আমি মুখ দিয়ে কোনো কথা বের হয়েছিল না। কয় মামা বুঝতে পারছি এখানে আইছিলা কেন। তো আমি মানে বলছি আমার একটু সিকিচর বাজারে নিয়ে যান। তো উনি নিয়ে গেছে। তারপর থেকে আমি 1.5 দিন পর আমি 1.5 দিন পর আমি বিছানার ছোঁয়া, আমার বাবা আমার জিজ্ঞেস কি ছিল বাবা। তো আমি বললাম বাবা এই কাহিনী। পরে ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা বলল যে এখানে এর আগে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, আর এখানে যে ডান দিকে বাম দিকে 2টা রাস্তা 2 দিকে চলে গেছে, এরকম কোনো রাস্তাই নেই, কিন্তু এর আগে অনেকে দেখছে। অনেকে রাত্রের বেলা চলার সময় এরকম রাস্তার অস্তিত্ব পাইছে যে রাত্রের বেলা দেখে, দিনের বেলা আসলে দেখে না। প্রকৃত অর্থে রাস্তা নাই, যে কোনো রাস্তা নেই, কিন্তু অনেকে দেখছে। কিন্তু যারা এক্সপার্ট এই ব্যাপারে
অনেকে বাইক চালক আছে, তারা সোজাই চলে যায়, আল্লাহ রসুলের নাম নিয়ে তারা সোজাই চলে যায়। এখানে একটা আমি শুনে যেটা বুঝলাম, এখানে আমি একটা টার্ম আমি তোরে বলে রাখি, প্যারাডক্স নামে একটা ব্যাপার আছে। প্যারাডক্স জিনিসটা এরকম যে ওটা হচ্ছে মানুষকে মেন্টালি এমন ভাবে হিপনোটাইজড করে দেওয়া হয় সিচুয়েশন দিয়ে, যে তুই যাইতে থাকবি, একটা সময় তোর মনে হবে ওই জায়গাটা এরকম, ওই জায়গাটা এখানে শেষ হয় নাই, আরো সামনে পথ আছে, কিন্তু আসলে সামনে স্পেস নাই, কিছু ফাঁকা। হ্যাঁ, এবং এটা অনেক সময় ড্রাইভারদের ক্ষেত্রে হয়, সোজা যাইতেছে, সামনে খাদ আছে বা সামনে হয়তো পাহাড়ের মোড় আছে, সে মোড় দেখতে পাচ্ছে না, সে দেখতে পাচ্ছে সোজা রাস্তা। আচ্ছা, এরপরে আর তেমন কোনো প্রবলেম হয় নাই? হ্যাঁ, তারপর থেকে আমার জ্বর ছিল। আচ্ছা, তো এখানকার যে গণ্যমান্য ব্যক্তি আমার পরে দিয়ে নোটিশ করে, যে আমার বাবারে বলে যে ডোবা, ওই ডোবার ওইখানে একটা মেয়ে লাশ পাওয়া গেছে। তো এখানে কারা কিভাবে খুন করছে জানি না, কিন্তু অনেকদিন খুন করা লাশ পাওয়া গেছে, খুন করা অপমৃত্যু। তো এখানে ফালানা রাখানো হয়েছিল অনেকদিন, 1.5 মাস, অনেক খোঁজাখুঁজি পড়ার পরও হয় নাই। আচ্ছা আচ্ছা, ওখানে মানে গুম করে ফেলানো। আপনি তো ওইখানে কোনো মানে নারী ঘটিত কোনো ব্যাপার দেখেন নাই? না, কোনো মেয়েকে বা কোনো কিছু, কোনো মেয়েকে দেখি নাই, এটার আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই নাই। আমাকে ওদিকে টান দিছে কেউ। এর আগেও ওনারা বলছে যে এখানে এর আগেও যারা দেখছে যে 2টা ডান দিকে রাস্তা দেখতে পায়, বাম দিকে রাস্তা দেখতে পায়। তার মানে ওই ঘটনার ওখানেই শেষ, এরপরে আর তেমন কোনো কিছু হয়নি। যে আমার জ্বর ছিল অনেকদিন। আচ্ছা, তো আপনার আর কোন ধরনের কোনো কিছুর মধ্যে কি পড়েছেন কিনা? হ্যাঁ, জি, আমি খেলাধুলা করি। রায়ান ভাই, সুমন ভাই তো অবশ্যই জানেন। হ্যাঁ, আপনি শুরুতে বলছিলেন যে আপনি ক্রিকেট খেলেন। আমি নারায়ণগঞ্জ আন্তঃজেলা ক্রিকেটে আন্ডার 16 প্লেয়ার ছিলাম। 2011-12 খেলছি আমি 2 বছর। তো ওইখানে ফার্স্টে আমরা যাই গোপালগঞ্জে খেলতে, আমাদের ভেনু পরে শেখ কামাল স্টেডিয়াম গোপালগঞ্জ। আচ্ছা, তো ওইখানে যাই, ওখানে যাওয়ার পর শুনলাম একটা হোটেলে উঠি। আমরা এখান থেকে ঢাকা থেকে রওনা দিছি 6টার দিকে, ওখানে আমাদের 3টা বাজছে দুপুর। হ্যাঁ, দুপুর 3টা। আমরা খুব ক্লান্ত ছিলাম। মানে হোটেলের বর্ণনাটা দেই ভাই, মানে হোটেলটা হলো কি 3টা মানে ভাগে বিভক্ত। বাম পাশে যে একটা 5টা রুম, মাঝখান দিয়ে করিডোর, ডান পাশে 5টা রুম, তারপর একটা করিডোর। আচ্ছা আচ্ছা, করিডোর। আচ্ছা, মানে কয়টা লাগে সেটা বলেন তো? এটা হলো আপনার 4 তলা হবে। জি। আচ্ছা, আর আপনারা কয় তলায় ছিলেন? আমরা 2 তলা ছিলাম। হোটেলটা মানে 4 তলা ছিল এবং করিডোর 2টা ছিল, মানে 3টা রোতে রুমগুলো ছিল, 3টা রো এর মধ্যে। জি। আপনার ডান দিকে যে একটা, ডান দিকে পানি, মানে একটা বিদ্যুৎ অফিস ডান দিকে, জিনিসটা মানে জায়গাটা এমন হন্টেড যে মানে গাছপালা দিয়া জঙ্গলের মতো। এক পাশের 1 রো এর জানালার পরে যে জায়গা আছে, গাছপালা জঙ্গলে দেখা যায় ওই জানালা। জি জি। তো ডান পাশে বাম পাশের যেই স্পেসটা আছে, ঘরগুলো 5টা রুম, তো সবাই দখল হয়ে গেছে। আমি হেলতে তুলতে আইছি, তো আমার লাস্টে দিয়ে আমি পাই নাই, আমার রুমটা আমি বাম দিকে পাই নাই। আচ্ছা, তো অনেক কষ্টে আমারে যে ডান দিকে যে একটা মাঝখানের যে রুমগুলো আছে ওইখানেও আমার হয় নাই, লাস্টে দিয়ে আমার ওই আরো ডানে যেটা আছে ওইখানে যাইতে হয়, শেষ রোতে যাইতে হয়। জি। তো অনেক রুম দেখছি, সবই খালি অবস্থা, ভালো না। একটা রুম অনেক পরিপাটি, আমার দিতে যায় না এই রুমটা, যে না ভাই রুমটার ভিতরে থাকেন না রুমটা। তো আমার অনেক সুন্দর লাগছে, এখানে টিপি আছে, অনেক সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি আছে, ফ্যাসিলিটি অনেক ভালো, বাথরুমও ভালো। তো এখানে আমি উঠছি, উঠার পর সবকিছু ফ্রেন্ডের সাথে দিনের বেলা আড্ডা দিতে আসি, খাইলাম। তো আমরা টিম মিটিং করবো যে টাইমে, 6টার দিকে টিম মিটিং আছে, আমরা পরিকল্পনা করবো আগামীকাল ম্যাচে কি হবে, কে খেলবে। খাওয়ার পর আমি হোটেলে গেলাম, আমরা দুপুরে মানে রাতের খাবারটা খাইতে। তো আসলাম, আসার পর আমরা তো প্লেয়াররা বেশি রাত জাগি না, 8টা 9টা 10টার আগে আমরা ঘুমায় যাই। তো 9টা ঘুমাইতে গেছি আমার রুমে। তো এমন সময় রাত বেশি 12টা বাজে এরকম, রাত 12টা বাজে এরকম। তো ডান দিকে আপনারা যেটা বললাম যে একটা জঙ্গল, তো ওইটা ডান দিকে কিন্তু একটা বিদ্যুৎ অফিস আছে। তো বিদ্যুৎ অফিসটা মানে এরকম যে বন, মানে গাছপালা দিয়া এরকম, মানে জঙ্গল টাইপের, ঘেরাও করা জঙ্গল টাইপের। তো আমি দরজা খুললে ওইটা দেখতে পাই। আচ্ছা, আপনার রুম থেকে? হ্যাঁ, আমার রুম দরজা খুললে আমার বাড়িতে হয়। দরজা খুললে নাকি জানালা খুললে? জানালা খুলেও দেখতে পাই, দরজা খুলেও দেখতে পাই, একই। এটা দরজা, এটা জানালা, এরকমই। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাই। তো জিনিসটা দিনের বেলা দেখতে অপূর্ব সুন্দর দেখাইতো, ভালোই লাগতেছিল, খুব সুন্দর। তো রাতের বেলা যেটা আমি ফোনে কথা বলতেছিলাম 9:30 দিয়ে এরকম, তো কথা বলার সময় যে দেখলাম যে না, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়তে হবে। তো আমি শুইলাম। তো রাত বাজে 12টা এরকম। তো আমার দরজায় নক করতেছে কে জানি,
নক করতেছে, জানালায় নক করতেছে। আমি মানে হ্যাঁ, আমি ভাবছি আমার ফ্রেন্ড যারা আছে এগুলো আমার সাথে ফান মজা করতেছে, আমার ভয় দেখানোর জন্য কিছু করতেছে। মানে ভয়। আরো একবার ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে এবং আমরা একটা কথা বারবার বলি, রাত যত বাড়বে ডরের আবেদন ততটা বাড়বে। ঢাকা শহর অনেকখানি ফাঁকা হয়ে গেছে। জানালাটা খুললে হয়তো আপনার বিল্ডিং এর পাশে যে মানুষটিকে আপনি প্রতিনিয়ত দেখতে পেতেন সেই মানুষটি নেই, কারণ ঈদের ছুটিতে সে হয়তো বাড়িতে আছে। ঢাকা শহরের রাস্তাঘাট অনেকখানি ফাঁকা। ল্যাম্পপোস্টের সোডিয়াম আলোটা আপনার কাছে অদ্ভুত সুন্দর হয়ে ধরা দিচ্ছে, কিন্তু এই সুন্দর ভুতুরে পরিবেশেও প্রশান্তির জায়গাতে কখনো কখনো সুন্দরের আবেদন একটু অন্যরকম হয়ে যায়। যদি আপনি ডরের রেসিপিটা মনে রেখে আজকের এই ডরটা শোনেন, একই সাথে গ্রামে যারা গিয়েছেন তারাও আজকের এই ডর শুনে গ্রামের পরিবেশে শহরের পরিবেশ থেকে অন্যরকম একটা ফিলিংস হয়তো পেতে পারেন। প্লিজ যারা শুনছেন তারা অবশ্যই ডরের রেসিপিটা মনে রাখবেন। একটু পরে আবারও বলবো, তবে তার আগে আপনাকে ফোন নাম্বারটা মনে করিয়ে দিচ্ছি। ডরে আসতে চাইলে আমাদেরকে ফোন করুন 09613892 আবারও বলছি 09613892 ডর। বিরতির পর আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। বৃহস্পতিবারের রাত মানেই হচ্ছে ডর। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার লোবান সাউন্ডে এবং অন দ্য স্পট গেস্টদেরকে নিয়ে সুমন ও রেহান। আবারও ফিরতে চাই ওদের কাছে, তবে একটু আগে বলেছিলাম রাত 12টা যেহেতু হয়েছে, অবশ্যই ডরের রেসিপি মনে রেখে আপনি ডর শোনার চেষ্টা করুন। আপনি যে ঘরটাতে আছেন সেই ঘরের বাতিটা নিভিয়ে দিন। সেই ঘরের মধ্যে আপনি একা থাকুন এবং ঘরে যদি জানালা থাকে জানালাটা হালকা করে খোলা রাখুন। এবার রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শুনতে থাকুন ডর। ডরের আসল অনুভূতি পেতে হলে আপনাকে অবশ্যই ডরের রেসিপিটা মেইনটেইন করতেই হবে এবং এই টেস্টের মাত্রা যদি আরেকটু বাড়াতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা হচ্ছে facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি facebook.com/ABC Radio FM 89.2। আমরা আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে। ডর। তো আমি বললাম তোরা কি করস, আমি কিন্তু ভয় পাবো না, আগামীকাল আমার গেম আছে, আমার ডিস্টার্ব করিস না কিন্তু। তো এটা বলছি, বলার পরও তো দেখতেছি 12টা বাজে ঘুমাইছি, এমন সময় দেখি যে জানালাটা খোলা, তো একটা শ্যাডো, এরকম মানুষের কোনই নেই, তো ভিতর দিয়ে লড়তেছে চড়তেছে। তো আমি ভাবছি আমার আপনার রুমের ভেতর না, রুমের বাইরে জি আমার করিডোরটা জি ওইটা দিয়ে তো লড়তেছে, এরকম আসা যাওয়া করতেছে। আমি ভাবছি আমার ফ্রেন্ড যারা আছে ওরা ওন্না দিয়ে এরকম কিছু করতেছে ভয় দেখানোর জন্য। তাই আমি বলছি আমি কিন্তু ম্যানেজার এটা নোটিস করবো, তখন আমি কমপ্লেন করবো তারা আমার সাথে এমন করতেছে। তারপর দেখি না, তারপর হয় না, বিভিন্ন মানে আওয়াজ, বিভিন্ন ধরনের বিভিন্ন আওয়াজ মাঝে মধ্যে। মানে সবচেয়ে আমার খারাপ লাগছে হলো ভয় পেয়ে গেছি আমি একটা মেয়ের কান্না শোনা, গঙ্গানের একটা কান্না, আত্মনাথের একটা কান্না। ওই সময় কি আপনি রুমে একা? রুমে একা। আমি তো দেখলাম কি দরজা অনেকক্ষণ নক করার পর জানালার ভিতরে শ্যাডোটা হঠাৎ জানালা ভেদ করে ভিতরে ঢুকে গেছে। তো আমি প্রচন্ড ভয় পাই, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমি লুটতে পারি না। তো ওই সময় আমি শুধু আল্লাহর নামে মুখে আসতেছিল। তো
তো দেখলাম কি আসছে আমার মুখ মুসুরির চারপাশে ঘুরতেছে, বাথরুমে ঘুরতেছে, বাথরুমে পানি ছাড়তেছে, এরকম। মানে আপনি চুপচাপ মানে দেখতেছেন? হ্যাঁ, শুধু আমার নিঃশ্বাসের আওয়াজটাই হইতেছিল। আর ওই যে সেকেন্ড যে পার্সন আছে ওনার যে হাঁটা চলা মানে কথাবার্তা, মানে কথাবার্তাই বলে না, যে কিছু করতেছে এটা মানে আওয়াজটা শুনতেছি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, আমি চোখটা গুঁজে ফেলি, আস্তে করে চোখটা বুঝে ফেলি, আল্লাহ করতেছি। এক সময় দেখি যে রাত ফোন নিলাম, আম্মুরে বলতে হবে জিনিসটা। তো আম্মুরে ফোন দিছি রাত অনেক, হ্যাঁ রাত 2:30। দেখলাম 12টা থেকে 2টা পর্যন্ত সে ভিতরে ঘোরাঘুরি করছে। আমি চোখ বুঝে শুনতেছিলাম, আমি ঘুমাইনি। আমি 2:30টার দিকে ফোন দিচ্ছি। তখন কি চলে গেছে? আমি আম্মুরে ফোন দিচ্ছি, আম্মু এই ঘটনা করছে, আমি কি করবো? আমার আম্মু আমার বলে কিছু সূরা কারাত দেয়, এগুলো বলতে, শরীরে ফু দিতে। তো সেই সময় আমি সারা রাত তাই ঘুমাইতে পারি নাই, অনেক ভয় পাইছিলাম। আর রাতে আমি হঠাৎ করে, আমাদের সিস্টেম ছিল কি ফজরের নামাজটা পড়াই আমরা প্র্যাকটিস চলে যাব মাঠে। আচ্ছা। তো আমি ঘুমের থেকে উঠতে 10টা বাজে। আমার এ নিয়ে অনেক কথাও শুনতে হয়, মানে পরের দিনের থেকে ওইখানে থাকি না, ওই রুমে থাকি না, মানে 4-5 জন একসাথে আমরা রুমে থাকি। টিমমেটদের সঙ্গে বা ম্যানেজারের সঙ্গে এই বিষয়টা নিয়ে কি আলাপ করছিলেন? হ্যাঁ, আমি সুমন ভাই আলাপ করছি, আমি ম্যানেজার যেটা ঘটনা বলছি, আমার ঘটনা ওনারা হাস্যকর ভাবে নিছে, হাসিয়ে দিছে। বা হোটেল কর্তৃপক্ষ ওদের সঙ্গে? আমি এটার গভীর ভাবে ধরছি যে একটা মানে ভয় আছে, পরিষ্কার করে সুইপার, ওনারে ধরছি, আরে মামা কি বলেন এগুলো, কিচ্ছুই না, এগুলো মনের ভয় আপনার, আমারে বলেই না। আমি ওনাদের অনেক কি করছি। কয়দিন ছিলেন ওখানে? ওখানে সপ্তাহখানিক ছিলাম। সব আর কি কোনোদিন দেখছেন না? একদিনই স্বপ্নে দেখছে, একদিন ওনার স্বপ্ন দেখার ব্যাপারটা এবং জ্বর চলে আসার ব্যাপারটা, হ্যাঁ এই জিনিসটা কিন্তু ওনার মানসিক ব্যাপার। মানে একটা ঘটনা ঘটার প্রেক্ষিতে ওটা ব্রেনে যে পরিমাণ এফেক্ট ফেলে, ওই অনুযায়ী সে স্বপ্নে সেটাকে আবার দেখতে পায়, জ্বর চলে আসে। তার মানে ওই একদিন, ওই 7 দিনের মতো ছিলেন, একদিনই দেখেছেন ওটা, এরপরে আর বাকি 6 দিন তো সেই রুমে থাকেই নেই। এরপরে আর ওখানে আর তেমন কিছু ঘটেনি? এরপর আর ঘটে নাই, ওখান থেকে আইসা পড়ছি, কিন্তু জিনিসটা নিয়ে আমার মাথায় ঘুরতেছিল, কারণ আমি অনেক ভয় পাইছিলাম। পরে দিয়া ওই আরেই আমার এক ফ্রেন্ড ফরিদপুরে থেকে খেলে, ওই হোটেলেই উঠে, ও আমাদের নারায়ণগঞ্জ যাইছে। আমি বললাম, দোস্ত তোমরা কই উঠছো? আমরা সোহাগে উঠছিলাম। তারপরে সোহাগে ওই কথা বলার সাথে সাথেই তোর সাথেও ঘুরছে মানে তুই আমার জিগাইছে তুই কোন পাশে ছিলি, বিদ্যুৎ অফিসটা জঙ্গলের সাথে যে ওইটার সাথে না, ওই রুমটা মাঝখানের রুমে না? আমি হ্যাঁ। দোস্ত আমার সাথে হইতে গেছে, আমার অনেক ডিস্টার্ব করছে, আমি জ্বালাইতে, আমি খেলতে পারি নাই। মানে ওই সেম একই রুমে একই কাহিনী, তো ও এটা খুঁজা বার করছে। কি হয়েছে কাহিনীটা? ঘটনাটা ঘটছিল তো অনেক আগে, তো এটা হোটেলটা অনেক আগে, 88 কি 90-এর দিকে। তো এখানে একজন ভদ্রলোক ভাড়া হিসেবে থাকতো, মাসিক, হোটেল সিস্টেম না, ভাড়া হিসেবে থাকতো। সারাদিন ওখানে উনি লেখালেখি করতো, বই নিয়েই থাকতো, ছবি তুলতো, এরকমই ওনার কাজকর্মে ছিল। ওই বাড়িটারে নিয়ে ওখানেই সারাদিন ঘুরতো ঘাটতো, মানে ভবঘুরে টাইপের। তো ওই লোকটা ওখানে মারা যায়। মারা যাওয়ার পর থেকে এই রুমটার ভিতরে কিছু অশরীরও কিছু ঘটে। মানে এই রুমের মধ্যে মারা যায়? জি। কি জন্য মারা যায় বা এরকম কোনো কিছু কি জানা গেছে? মানে মৃত্যুটা কি অপঘাতের মৃত্যু ছিল নাকি সাধারণ মৃত্যু? ও আমার এটা বলে নাই। আচ্ছা, উনি আমার বলে নাই, কিন্তু এখানে রুমের ভিতরে মারা যায়, বাথরুমে মারা যায়। মানে কিভাবে মারা গেছে ওই ধরনের কোনো কিছু সিমটম বা চিহ্ন পাওয়া যায় না। কিন্তু ওরে বলছে যে হোটেলে যে থাকতে চেষ্টা করছে, রুমটা মানে থাকতে পারেনি। আর রুমটা কি এটা পরিষ্কার করা লাগে না? সুইপার যারা আছে পরিষ্কার করার জন্য কাজে যারা নিয়োজিত আছে, হ্যাঁ, তারা এই রুমটা কোনোদিনও পরিষ্কার করে না। তাদের এটা অটোমেটিকলি এই রুমটা পরিষ্কার থাকে সবসময়। অদ্ভুত না দোস্ত বিষয়টা? মানে ওই লোক কিন্তু মানে ও তার কোনো ফ্যামিলি বা কোনো বাড়ি ঘর ছিল না, এখানেই সে থাকতো। এরকম কিছু পাগলা লোক থাকে আসলে দোস্ত, আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ছিল। মানে যদিও রুমটাতে খুব একটা ঘটনা ঘটে নাই, কিন্তু এরকম একটা ছিল, একটা ডাক বাংলো ছিল। সেই ডাক বাংলোতে একটা রুম ছিল, ডাক বাংলোটা টিন শেড। একটা রুমে একটা লোক অনেক দিন যাবত থাকতো, রাস্তার ধারে। হঠাৎ করে একদিন, মানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কেউ বলে স্ট্রোক করে মারা গেছে, কেউ বলছে সুইসাইড করছে, বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে। কিন্তু এটাতে পরের দিন, একদিন সকালবেলা যে ডাক বাংলোর দায়িত্বে ছিল, সে যে দরজা নক করছে, কোনো সারা শব্দ পায় না। তারপর আরো অনেক মানুষজন মিলে তারপর এই দরজা ভাঙছে, জানালা ভাঙছে, ঢুকে যায়, দেখে সে বিছানার উপর মরে পড়ে আছে। বড় বিষয় হচ্ছে যে এরপর থেকে এই রুমটা সহজে খুব মানুষ একটা থাকতে চাইতো না।
তো এর পরবর্তীতে অবশ্যই এটা ভেঙে ফেলা হয়েছে, আর তেমন কিছু ঘটনা ঘটে নাই। কিন্তু আমরা ছোটবেলায় মাঝে মাঝে, যদিও এটা মানসিকই ছিল, মানে ওই ডাকবাংলোর সামনে দিয়ে, বিশেষ করে ওই রুমটা যেহেতু রাস্তার পাশে ছিল, ওই রাস্তা যখন ক্রস করতাম আমাদের মনে একটা ভয় কাজ করতো, যদিও এটা এখন বুঝতে পারছি যে এটা সম্পূর্ণ মানসিক একটা ভয় ছিল। এরকম কিছু ব্যাপার আছে, মানে একটা মৃত্যু যখন একলা একলা ঘটে না, তখন ওটাকে কখনোই স্বাভাবিক মনে হয় না। জি জি। মাহবুব ভাই, মাহবুব আলম সুমন না? জি। আচ্ছা, তো আপনার জীবনে এই ধরনের বেশ কিছু ঘটনাই তো শুনলাম ঘটে গেছে, তো এই ঘটনাগুলোর মধ্যে এমন কি আর কোনো ঘটনা আছে যেটা আপনাকে এখনো আপনার পিছু ছাড়েনি, বা এখনো আপনার মনে হয় যে না, এরকম ঘটনা আবারও ঘটতে পারে বা ঘটছে? সুমন ভাইয়ের, আমি যতটুকু আমাদের টিমের কাছ থেকে শুনছিলাম, আপনার মনে হয় বড় ভাইয়ের সঙ্গে কিছু একটা ঘটছে। হ্যাঁ, আমার বড় ভাইয়ের সাথে কিছু একটা ঘটছে। আচ্ছা, কি হয়েছে? আমার বড় ভাইয়ের নাম মামুন। আমাদের মানে উপার্জন করার যে একটা আছে, ওই আছে দোকান, উনি দোকান চালায়, আমাদের জীবিকা নির্বাহ করে। আচ্ছা। তো উনি সকাল সকালই উঠে ঘুমের থেকে উঠা দোকান ওপেন করবে এরকম। তো দোকান ওপেন করতে গেছে সকাল ফজরের পর 6টার দিকে এরকম। তো ফজরের পর গেছে উনি, তো এমন এক সময় দোকান সবেমাত্র চালু করছে, এরকম একজন বয়স্ক লোক আইছে। কিসের দোকান? চায়ের দোকান। খোলার পর এমন এক সময়ে একটা বৃদ্ধ লোক আসে, শরীর খুবই শুকনো, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সাদা পাঞ্জাবি, চেহারাটা যেমনই হোক না কেন, মানে কাপড় চোপড়ে মানে ভাব পেশে অনেকই মানে জিনিস অনেক মানে বড় লোক টাইপের এরকম। ভাইয়ার কাছ থেকে টাকা চাই, কিছু টাকা দে না, কিছুতে খাই না অনেকদিন ধরে, কিছু টাকাতে। সুমন ভাই, রায়হান ভাই, সকাল সকাল দোকান মেললে বাকি বনি করার আগে হ্যাঁ, বাকি জিনিসটা কেউ টাকা দেওয়া এমনিও এটা নিয়মে নাই, নিয়মে নাই। সকালবেলা সন্ধ্যার সময় আমার ভাই একটু উগ্র প্রকৃতির ছিল, এই নিয়ে ওই যে বৃদ্ধ ওনারে হুমকি দামকিতে অনেক সকালবেলা আইসাই ঝামেলা, আপনি এখান থেকে যান, এখন টাকা চাইতেছেন, তোর অনেক লাভ হইব, আমি খাই না অনেকদিন ধরে, এই টাকা তুই দিবি, এই টাকা অনেক দূর চাইব। ভাইয়া বলছে সারাদিন ভাইয়া দোকান আসিল, দোকান অফ করবে আনুমানিক 8টা কি 8:30 এরকম। যে রাস্তার কথা বলতেছে নারায়ণগঞ্জ ঢাকা রিং রোড স্টেডিয়ামের ওই রাস্তাগুলো 6টার পর থেকে খালি হয়ে যায়, ওখান থেকে যাতায়াত হয় না, মানুষ হাইটা এখানে যাতায়াত ব্যবস্থা মানে অতটাই ভালো না, হাঁটা চলাও করে না এখানে। আচ্ছা, তো এই সময়ে মানে ভাইয়া দোকান অফ করছে 8:30 বাজে, ভাইয়া বাসার দিকে ব্যাক করতেছে, বাসায় আসবো। তো বাসায় আসার সময় আমাদের একটা গুলি পরে, আসার সময় একটা গুলি লম্বায় চলে গেছে, একটা মানে গলি, হ্যাঁ গলি, চিপা অনেকটা গলি, ডান দিকে বিশাল দেয়াল, ডান দিকে ডোবা। আর ওইখানে ডোবার ব্যাপারে রান ভাই একটা কথা বলি, ওইখানে কিন্তু একটা লাশ পাওয়া গেছিল, একটা মোটা একটা মহিলার লাশ পাওয়া গেছিল, যারা বিকৃত অবস্থায়। আচ্ছা, মানে অনেক দিনের? হ্যাঁ, অনেক দিনের লাশ, তো অনেক আগে এটা। আচ্ছা, আর ওইখানে আমাদের দোকানটাই প্রথম ছিল। আইসে, আসার পর ভাইয়া ওই গুলির ভিতর ঢুকছে, বাম দিকে একটা নিম গাছ আছে, নিম গাছের নিচে আসতেছি গান গাইতে গাইতে, এমন সময় উপরে উঠা যায়, হাওয়ার উপরে আমায় তুলা নিছে, মানে মাটি থেকে শূন্যে উঠে নিয়ে গেছে গাছের সাথে। তো অনেকক্ষণ গাছের সাথে মানে বাড়ি দেয়, মাথার সাথে গাছের যে ডাল আছে ডালের সাথে বাড়ি দেয়। তো উনি ভাইয়া পরিষ্কার দেখতে পারে যে গাছের উপরে যে বৃদ্ধ যারে অপমান করা হয়েছিল সকালে, জি, ওইটা এর উপর হাসতেছে। তো ভাইয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। তো আমরা ভাইয়া ফেরার অনেক লেট হইতেছিল, কারণ ভাইয়া 8টার ভিতরে বাড়ি চলে আসে। তো আমরা, আমার আম্মু, আমি, আব্বু বার হয়েছি দোকানে, যে কি হয় দেখে আসতেছে না কেন। তো দেখি যে ভাইয়া যে গাছের উপরে ডালের সাথে মাথা বাড়ি দিতেছে। আপনারা যাই দেখতেছেন নিজে নিজে? হ্যাঁ, উপরে নিম গাছের উপরে, বেশি উঁচা না গাছ, বেশি বড়ও না, অল্পই, গাছের উপরে গিয়ে একটা ডালার সাথে মাথা বাড়ি দিতেছে। তারপরে আপনার ওইখান থেকে, সে তো তখন সেন্সে ছিল না, বুঝে যাচ্ছে। তারপর তো আমার আব্বু আর আমরা খুবই ভয় পেয়ে যাই। আম্মু সূরা কারাত পড়ে, পড়ার পর অটোমেটিকলি ওইখান থেকে ভাইয়া নিচে পড়ে যায়। তারপর থেকে মানে আপনাদের অস্তিত্বটা টের পাওয়ার পরেই সে টাস করে নিচে পড়ে যায় আর কি। আমরা দূরে থেকে দেখতেছি ভাই এমন করতেছে। তারপর থেকে আমার ভাইয়া আসলে মেন্টালি ভাবে প্রবলেম করে যায়, মাথার ভিতরে এখনো প্রবলেম আছে, অস্বাভাবিক আচরণ করে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হইলো কি, আমার ভাইয়ার বিয়ে হয়েছিল, আমার যে ভাবি ছিল তার এরকম আচরণ দেখে আমার ভাবি চলে যায়। কিন্তু এর আগে এরকম ছিল না, ওই ঘটনার আগে এরকম ছিল না। আমার ভাইয়া অনেকই হার্ডওয়ার্ক করতো, অনেক পরিশ্রমী ছিল। তারপর থেকে আমার ভাইয়া
আর মাঝে মধ্যে বাসার ভিতরে হঠাৎ কোনো কারণ ছাড়াই ঝগড়া করে, বাসায় কিছু ভাঙ্গাভাঙ্গি করে। হঠাৎ মানে কোথায় আগে স্বাভাবিক যে মানুষটা ছিল তার মধ্যে অনেক পরিবর্তন খুব হঠাৎ করে হয়ে গেছে। এরকম হয় আসলে, আমাদের ব্রেনের পিছনের একটা অংশ আছে, ওই অংশটাতে বাড়ি পড়লে মানুষের স্বভাব চরিত্র একেবারে টোটালি চেঞ্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। যাই হোক, আর আপনি বলতেছিলেন আপনার আব্বার সাথে এই ধরনের কিছু ঘটনা ঘটছে। প্রায় 17 থেকে 18 বছর আগে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটে। তো সেই সময় আমার বাবা একটা স্টিল কোম্পানিতে চাকরি করতো। তো বাবা সবসময় রাত করে বাসায় ফিরতো কাজের সুবাদে। আমরা পুকুরের পানিতে গোসল করতাম। আচ্ছা। আর বাসার থেকে অনেক দূরে পুকুরটা ছিল। আর পুকুর কি, এটা একটা ডোবা ছিল, আমরা জিনিসটা তৈরি করে আনিছি গোসল করার জন্য, নিজেদের মতন একটু পরিষ্কার করে বানায় নিচ্ছেন। জি জি। তো অনেকটা জিনিসটা দেখতে অনেক ভয়ানক লাগতো, মাছ টাছ ধরতো মাঝে মধ্যে, এছাড়া কেউ এখানে আসতো না। আচ্ছা। তো বাবা এমনই একদিন আইসে রাতে 1টা কি 1:30 বাজে এরকম কাজের থেকে আইসে। তো উনি বলছে যে আমি গোসল করতে যাবো। তো আমার আম্মু রে নিয়ে গোসল করতে গেছে যে ওই পুকুরে। তো এখানে নামছে, বাবা একটা ডুব দিছে নেমেই ফার্স্টে দিয়া, সাবান নিছে, সাবান নেওয়ার পর আবার ডুব দিতে গেছে। এরকম ডুব দেওয়ার পর মানে আমরা তো ঘাটের পাশে ডুব দিছে, এখন উনি এক ডুবে উঠছে যে পুকুরের মাঝখানে, ডোবা কচুরির পানার উপর মাঝখান দিয়ে উপরে উঠছে। যে আমার আম্মুর নাম ধরে বলতেছে যে তুই আমার বাচ্চা, আমার টান দিতেছে কেউ জানি একটা, আমার আব্বু বলতেছে। তো আমার আব্বু কিন্তু ছিল ঘাটের সামনেই, অনেক গভীর ছিল পুকুরটা, পুকুরের এক পাশে ছিল। হ্যাঁ, ফয়সাল ভাই। পরবর্তীতে উনি ডুব দেওয়া পড়তে যায়, চলে যায় পুরা মাঝখানে। জি। এবং তারপর উঠা বলতেছে আমার আম্মুরে যে আমার আম্মুর নাম ধরে যে আমাকে বাঁচা, আমার টান দিতেছে নিচের থেকে কেউ। তো আমার আম্মু দেখা জিনিসটা ভয় পাওয়া যায় এবং সুরা যা আছে করে। তারপর থেকে আমার আব্বুরে আবার নিচে চলে যায়, অনেকক্ষণ পর আবার নিচে চলে, আবার উঠে আবার ওই কোনারে চলে যায়, এক ঘাটের এক পাশের থেকে চলে যায়। জি। আর একটু আগে আপনারা যেটা আমি বললাম যে এখানে লাশ পাওয়া গেছিল অনেক আগে একটা মেয়ের, ওই জায়গাটা ওইখানেই চলে গেছে। আমাদের ওই এলাকাটা পুকুরের ওই জায়গার মধ্যে লাশ পাওয়া গেছে। তারপরে তো ওইখানে লাশ পাওয়া গেছে, ঠিক ওই জায়গায় আমার বাবারে নিয়ে গেছে। তো নিয়ে গেছে, আমার বাবা উঠছে হাঁপাইতেছে। তা আমার আম্মু ডাইরেক্টলি লাফ দিছে পুকুরে। লাফ দেওয়ার পর আমার আব্বুরে নিয়েছে। আর আমার আম্মু হইলো কি একটু পরেশগার টাইপের, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দাশীল, খুবই কঠোর পরিশ্রমী। তো উনি নিয়েছে, পরে দিয়ে স্বপ্ন দেখাইছে আমার বাবারে অনেকদিন। হ্যাঁ, তার আগে একটা কথা আমি মিস্টেক করছি। আমার বাবা আসার পর থেকে উনি কাজে যাইতে পারতো না, সপ্তাহখানেক আমার বাবার মানে অনেক অসুস্থ। তারপরে তার এমন খাওয়া দাওয়া, তার রুচিতে ঠেকতো না, খাওয়া দাওয়া করতে পারতো না। তো হঠাৎ করে অনেকদিন পর, সপ্তাহ কি 2 সপ্তাহ পর এরকম ভালো হয়ে উঠে। তারপর থেকে আবার সে স্বপ্ন দেখতে পায় যে এরকম জায়গায় গেছিলি, আমরা তো ওখানে আড্ডা দিতেছিলাম, যে এরকম কিছু একটা কেউ আড্ডা দিতেছিল। তো আমার আব্বু ডিস্টার্ব করছে, পানির সিটা গিয়া ওদের উপরে পড়ছে, তারা এটারে পালিশমেন্ট দিছে আমার বাবারে। আচ্ছা আচ্ছা। স্বপ্নে দেখতে পাইছে এরকম, যে আড্ডার মধ্যে ঝামেলা করার কারণে ওনাকে এই অবস্থা করা হয়েছে। জি জি। আসলে এই কথাটা মাঝে মাঝে অনেক ছোটবেলায় শুনতাম, এখন অনেকটা সত্যি মনে হয় সবার ঘটনা শুনি না। সেটা হচ্ছে যে রাতের সময়টা আমাদের না, রাতের সময়টা অন্ধকার। আচ্ছা, যাই হোক, ওই কথায় না যাই। তো আপনার বাবার সাথে এরকম ঘটনা ঘটছে, তো আমি তো দেখতেছি সুমন ভাই আপনার মানে অনেক এক্সপেরিয়েন্স, এই ব্যাপারগুলো অনেকবারই আপনার আশেপাশ দিয়ে গেছে। আচ্ছা, এরপরে আর কি কোনো কিছু কি আছে আপনার ফ্যামিলি? তো আমি দেখতে পাচ্ছি আপনার ভাইয়ার সঙ্গে ঘটেছে, আপনার সঙ্গে ঘটেছে, আপনার বাবার সঙ্গে ঘটেছে, আর কারোর সঙ্গে? না না, আমার আম্মুর সাথে এরকম ঘটে নাই, আপুর সাথে এরকম আর কিছু ঘটে নাই। কিন্তু এখন যেটা বলবো পুরাটাই মানে নিজস্ব পার্সোনালি। তো তারপর আমি বলতেছি এলাকাটা নোটিশ করে দিই, নারায়ণগঞ্জে যারা আছে রাতের বেলা ওইখানে যে তারা না যায়। প্লেসটা হইলো কি কুতুবপুর, জিনিসটা ডোবা ছিল, অনেক বড় পুকুর নিয়ে জিনিসটা ছিল, ডোবা পুকুরও ছিল না, ডোবা ছিল। এটার বালু দিয়ে ভরাট করা হয়েছে হঠাৎ করেই। তো করার পর এখানে আমরা ফুটবল খেলতাম। 2013 সালের কথা, আমার একটা মেয়ের সাথে তো রিলেশনে জড়ায় পড়ি। এর ভিতরে ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হইতো মাঝে মধ্যে। একদিন ওদের বাড়ির পাশে যে বালুর মাঠের কথা বর্ণনা দিতেছি, ওদের বাড়ির পাশে ওদের বাসাটা হইলো কি সামনে রাস্তার পাশে ওদের বাসা, মানে বড় একটা উঠান নিয়ে বাসা। বাসার পিছনে যেখানে বাথরুম, বাড়ির পিছনে মানে সামনের একটু ভিতরে জঙ্গল দিয়ে বাথরুম, এরপরে ডোবা আর জঙ্গল টাইপের, গাছ না ঝোপঝাড়। তো ওইখানেও দাঁড়ায় আমার দেখতেছে আমি খেলতেছি ফুটবল। তো এমন সময় 1টা কি 1:30 বাজে। তো আমি বলতেছি, ও আমার বলতেছে যে আজকে দেখা করবো, কিন্তু আমি বলি কয়টার দিকে? তো ও বলে যে আজকে দেখা করবো 4টার দিকে, তুমি আসবা। বিকালে? না, রাতে। রাত 4টা বাজে তুমি আসবে এখানে।
মানে কি রাত 4টায় দেখা করতে যাবেন? এর আগেও দেখা করছি কিন্তু ওই জায়গায় দেখা করিনি। তো আমার তো ফার্স্ট ছিল ওই টাইমে, বুঝি নাই, তো আমি গেছি। এর আগে যে টাইমে যে সময় গেছিলাম ওই মানে আমি যাইতাম, ফোন দিতাম, ও আসতো। কিন্তু এবার যে টাইমে যাই রাত কি 3টা বাজে উঠছি, আমি 3:30 বাজছে ওই স্পটে যাইতে। তো গেছি, আমাকে যেখানে বলছে জোরেই বলছি যে ওইখানে কিন্তু আইসো, ঠিক আছে আমি আসবো, তুমি কিন্তু থাইকো। তো আমি গেছি, আমরা যেখানে বসি মানে বসার একটা ভালো জায়গা আছে ওখানে। আগে জিনিসটা ছিল কুয়া ছিল, তারপর জিনিসটা ভরাট করে উপরে একটা কিছু করা হয়েছে এখানে। আমি ওরে গিয়ে ওরে পেয়ে গেছি, ফোনও দেওয়া লাগে না। সে কি নিচেই ছিল? ওখানে নিজেই ছিল। আর আমরা ওরে সবসময় মানে ওখানে বসতে বলছিলাম আমি যে তুমি ওইখানে কিন্তু বসো, আমি আসবো। এত রাত্রেবেলা একটা মেয়ে বাসা থেকে কিভাবে বেরোচ্ছে আমাকে এটা আগে একটু বুঝা বলেন। আমরা লুকেয়া দেখা করতাম। ঘটনা যে বলতেছি রায়হান ভাই, শোন ভাই, আমার মানে এটা ঘটনা আপনাদেরই ফার্স্ট, আমার আইকিউরে আমি এটা বলিনি। যদিও রাতের বেলা ডেটিং মোটেও ভালো জিনিস না, তারপরও আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা একটু শুনি আমরা। তারপর কি হলো? তারপর গেলাম, তো আমি যেখানে বসতে বলছিলাম ওখানে বসে নাই, দেখি জবচারির ভিতরে উল্টা হয়ে দাঁড়ায় আছে, মাথায় ও এমনি পর্দাশীল গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে। জি দাঁড়ায় আছে। আমি ডাক দিলাম, কথা বললো না, দাঁড়ায় আছে চুপ। আমি ওর সামনে যাই, ওর চেহারা দেখতে চেষ্টা করি। ও আরো আমি যত যাই ওর সামনে ও তত আগায়। তো আমি ফোনে চার্জ This track was downloaded from FusionBD.com. মানে অন করে আমি চেয়ারটা দেখবো, হাতটা ধরে টান দিছি, তারপরও দেখতে পারতেছি না। তো আইসে আমার টান দিয়া নিয়ে আইসে, টোবার কাছাকাছি নিছে। তো গেছি এক জায়গায় বসাইছে, বসে আমার হাত ওর হাতের কাছে রাখছে, হাত নিচ্ছে, আমার হাতে মুষ্টি যেটা মানে এটার কি বলে তালু, হ্যাঁ তালু নিয়ে ওর মুখে দিছে, কামড় দিব। এরকম কামড় দিতে দিতে শেষ পর্যন্ত আমি টান দিছি, কামড়টা আমার এই হাতে লাগছে। এই যে রায়হান ভাই আপনি দেখতে পারতেছেন কিন্তু এই যে এখানে একটা দাগ আছে, শুনুন ভাই যেখানে একটা দাগ আছে মোবাইলের আলোতে, জি জি যেখানে দাগ আছে আমার হাতটা টান দিছি, কামড়টা লাগে এখানে। আচ্ছা, আমি বলি এটা কি করলা তুমি? আমি তো ব্যথা পাইছি, কি করলা এটা তুমি? ওই টাইম ওর চেহারাটা আমি দেখতে পাই, আসলে যে চেহারাটা ছিল ওই টাইম এটা দেখার জন্য আমি তৈরি ছিলাম না। কিরকম মানে বুঝলাম না। ও দেখতে কালো ছিল, একটু লম্বা ছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু চেহারাটা একটা হোয়াইট ফ্যাকাশে চেহারা। চেহারার ভিতরে যেমন আমাদের চেহারাতে মৃত মানুষের চেহারাতে প্রাণ থাকে না, ফ্যাকাশে রক্ত নাই, আপনি তাকেই দেখতে পাইছেন সম্পূর্ণ ফ্যাকাশে অবস্থা। হ্যাঁ ফ্যাকাশে অবস্থা তারে দেখছি। আমি যার সাথে দেখা করতে গেছি সে না, শরীরটা সম্পূর্ণ আমার গার্লফ্রেন্ডের, কিন্তু চেহারাটা না, চেহারাটা অন্য কারো। চোখে যেটা দেখছি, চোখে আগুন জ্বলতেছে, মুখে আমার এখানে রায়হান ভাই এখানে কামড় দিলে কিন্তু অল্প রক্তই পড়বে, হ্যাঁ, কিন্তু ওর মুখ দিয়ে কালো ধরনের একটা রং বা রক্ত যেটা বলে কালো মুখ দিয়ে পড়তেছে এরকম। তারপর আমি দেখলাম, এরকম দেখার পর থেকে আমি আল্লাহর নাম নেওয়া শুরু করলাম। আমি যত বিপদে পড়ছি আমার কোনো সূরা আমার মুখ দিয়ে আসতো না, আল্লাহর নাম নিতেছি। এমন সময় আমি একটা দৌড় দিই, মানে এর আগে ও একটা হাসি দেয়, হাসি দেওয়ার সময় ওর মাথা থেকে যে ওড়না ছিল ওড়না সরে যায়, হঠাৎ নর্মালি ওর সামনের চুলগুলো পিছনের চুলগুলো সামনে চলে আসে। তো আমি এটা দেখার পর এক দৌড় দেওয়ার পর বাসায় এসে পড়ি। তারপর থেকে আমি অনেক অসুস্থ ছিলাম, স্বপ্নও দেখছি, বারবার একটা জিনিস আবার স্বপ্ন দেখি রাতের বেলা। আচ্ছা, আপনি চলে আসছেন সেই জিনিসটা বা কি বলবো এটাকে আমি জানি না, আপনার সাথে আসেনি বা পিছনে নেই না, মানে আসার সময় দৌড় দেব না, দৌড় দিব। এর আগে আমি দেখে অবাক হয়ে গেছি, আমি কার কাছে আসলাম, আমি একদমই অবাক হয়ে গেছি চেহারাটা দেখা। তারপরে যেটা আমি একটা হাসি দিছে, তারপর আমি আল্লাহর নাম নিয়ে একটা দৌড় দেই। আর হয়েছে কি ভাই, আমাদের ওখানে ইদারিং বসতি বাইরে গেছে, কিন্তু মানুষ থাকে না, বিল্ডিং উঠে বাড়িঘর উঠে জাস্ট দখল দেখে রেখা দিচ্ছে এরকম। তো আমাদের বাসা দেখা যায়, কিন্তু ঘুরা ফিরা যাইতে অনেক দূর, বাসা চারবার গোসল করি নাই। পরের দিন থেকে জ্বর, পর থেকে আমি সপ্তাহখানেক এরকম, সপ্তাহে কি 9 দিন, হ্যাঁ এরকম 9 দিন আমি এরকম অসুস্থ ছিলাম। ওই মেয়েটা আমার অনেক কল দেয়, আমি ধরার চেষ্টা করিনি, ওর সাথে রিলেশন ব্যাকআপ করে দেয়। তারপর একদিন আমাকে বলে ডর মানে ভয়। কখনো কি এরকমটা ভেবেছেন আপনি যে ঘরটার মধ্যে রয়েছেন একা হয়তো আছেন,
এবং আপনার ভেতরে একটা অনুভূতি হচ্ছে সেই ঘরের মধ্যে কেউ একজন আছে আপনার খুব কাছাকাছি, যাকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনাকে অবজার্ভ করছে। সে অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে, ঠান্ডা মাথায় আপনাকে দেখার চেষ্টা করছে, আপনার পা থেকে মাথা পর্যন্ত। আপনি এই মুহূর্তে যদি একা একা রুমের মধ্যে থেকে থাকেন, যদি আপনার রুমের বাতিটা নেভানো থাকে এবং যদি জানালাটা হালকা করে খোলা থাকে, আপনি কি অনুভব করতে পারছেন? প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 আর আপনি নিশ্চয়ই জানেন ডর মানে ভয়। ভয়ের এই অনুভূতি নিয়ে আমরা থাকবো রাত 2টো পর্যন্ত। তবে এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে যাব গাজীপুরের নলগাঁওয়ের খয়রাপাড়ায়। সুমন এবং রেহান অন দ্য স্পট যে গল্পগুলো ধারণ করেছে, সেরকম আপনিও আপনার জীবনের অধিভৌতিক ঘটনাগুলো আমাদের সাথে এসে শেয়ার করতে পারেন। যদি আসতে চান ফোন করুন এবং ছোট্ট করে বলুন কি ঘটেছিল আপনার জীবনে। ফোন করুন এই নাম্বারে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। ডর ঢাকা শহর ঘুমন্ত। একই সাথে গ্রামে যারা ঈদ করতে গিয়েছেন তারা অনেকটাই শুনশান নীরবতার মধ্যে আছেন। আপনার সঙ্গী আমি আরজি কিবরিয়া, সঙ্গে আমার টিম মেম্বাররা সাউন্ডে লোবান, অন দ্য স্পটে সুমন এবং রেহান, সাথে অনেকগুলো বন্ধু যারা এই সপ্তাহে গাজীপুরের নলগাঁওয়ের খয়রাপাড়াতে গিয়ে রাতের গভীর অন্ধকারে ধারণ করেছে আজকের ডরের পর্বটি। সেটা আপনার কানে ফিস ফিস করে পৌঁছে দিচ্ছি আমরা। আর আপনি যদি আগামী সপ্তাহে ডরের টিমের সাথে এরকম কোন একটি জায়গায় বসে আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো, রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চান, ফোন করুন আমাদেরকে। আমাদের ফোন নম্বরটি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, 09613892892। আমি আবারও বলছি 09613892892। চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। এখানে আসলে আপনি দেখতে পারবেন ডরে যেসব ঘটনা ঘটেছে তার প্রাসঙ্গিক ছবিগুলো। এক্ষুনি চলে আসুন। ডর। তুমি আমার সাথে রিলেশন ব্যাকআপ করছো কেন? আমার অপরাধ কি ছিল? তাই আমি বললাম পুরা ঘটনা কি হয়েছিল। যে দেখো, অনেক আগে এখানে একটা মেয়েরা আনছে, আনার পর লাস্টে যে মানে একটা মেয়ের আইনা এরকম নষ্ট করা হয়েছিল, রেপ করা হয়েছিল। তো এরপর থেকে এখানে অনেক কিছু দেখা যায়। রাতে এখানে কেউই যায় না, তো আমি জানতাম না বলে এখানে গেছি। তবে আপনি না জেনে সেখানে গেছেন, এটা একটা বিষয়। আর একটা সবচেয়ে বড় কথা, এরকম বিষয়টা মানে সামাজিক ভাবেও যদি চিন্তা করা হয়, এটা উইয়ার্ড একটা বিষয়। এটা সব দিক থেকে ভুল ছিল। তারপরে সুমন ভাই আমরা জানলো কিভাবে যে থার্ড পার্সন ছিল? সে জানলো কিভাবে আমরা যে ওদিন 4টার দিকে দেখা করতে? আপনি যে ওখানে গেছেন তাকে আপনি ডাক দিয়েছেন কয়েকবার, জোরে ডাক। আপনি ডাক দেওয়ার পরে তখন সে আপনার দিকে কিন্তু ফিরে তাকায়নি। তখন যদি আপনি জাস্ট ব্যাক করে চলে যান তাহলে আপনার সাথে কিছু ঘটতো না। ব্যাপারটা হয়েছে আপনি ভুল সময়ে ভুল জায়গায় গেছেন, এবং কোনো একটা কিছু আপনার গার্লফ্রেন্ডের রূপ ধরে আপনি যাতে ভয় না পান সেই কারণে হঠাৎ করে
ওই অবস্থাতেই চলে আসছে, যাতে আপনি হঠাৎ করে দেখে চিৎকার না করেন বা ভয় না পান। মোটামুটি আমরা সবাই তো শুনলাম যে সুমন ভাইয়ের ঘটনাটা শুনলেন, ফয়সাল ভাই শুনলেন, বিশ্বাসযোগ্য কি মনে হইতেছে আপনাদের কাছে? হ্যাঁ, এটা ওনার যে কাহিনীগুলা হয়েছে, যে এগুলো ওনার সাথে হয়েছে, সেগুলোর মধ্যে ওনার কিছু ভুল আছে, যার কারণে ওনার সাথে এগুলা হয়েছে। অবশ্যই, ঠিক আছে। আচ্ছা ফয়সাল ভাই, আপনার লাইফে কি এই ধরনের কোনো কিছু আছে নাকি আমাদের এই সুমন ভাইয়ের মতো? হ্যাঁ, একটু একটু আমার জীবনে হয়েছে। তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ফয়সাল, আমি আসছি নারায়ণগঞ্জের বন্দর থেকে। আপনি কি করেন এখন? আমি বিজনেস করি। আচ্ছা যাক, এই বিজনেসের ব্যস্ততার মাঝেও আপনি যে আমাদের সঙ্গে এত দূর আসছেন, আপনার এত ধন্যবাদ না জানাতে পারছেন। একটু আমি ফয়সাল ভাই, আমি মানে খুব খেয়াল করছিলাম যে আমি যেটা মানুষকে একটু মনোযোগ দিয়ে, আমাদের চেয়েও বেশি মনোযোগ দিতে দেখছি রেহান, সেটা হচ্ছে ফয়সাল ভাইয়ের, মানে সুমন ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। তো আমি ফয়সাল ভাই একটু আপনার কাছে জানি যে আপনার কি আছে, মানে আপনার কি ঘটনা ঘটছে? অ্যাকচুয়ালি আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আপনারা সবাই জানেন যে মাদ্রাসার মধ্যে একটু ভূত বা জিন বলেন, যেটা বলেন, এই ঘটনা বেশি ঘটে থাকে। আমি খুব সাহসী একটা ছেলে, আমি মনে করি অনেক রাত্রে একা চলতে পারি। কিন্তু ওই ঘটনা দেখার পরে, ওই ঘটনাটা আমার যখন দেখছি, তারপর থেকে আমি আর একা রাত্রে চলতে পারতাম না অনেকদিন পর্যন্ত, প্রায় মাস 2-1 পর্যন্ত আমি একা আসা যাওয়া করতে পারতাম না। ওই ঘটনাটা যখন ঘটে তখন এটা 2001 কিংবা 2 বা 3 এরকম হবে। এর কোন একটা সময়, শীতের সিজন, খুব সকালবেলা আমি আমার এক ক্লাসমেটের বাসায় যাচ্ছি, যদিও সে মেয়ে, ওর নাম হচ্ছে মুক্তা। তো ওই সময় আমার মামা আছে একজন, উনি ব্যবসা করে, ওনার টেক্সটাইল মিল আছে, টেক্সটাইল মিলের ব্যবসা। তো ওই টেক্সটাইল মিলের যে ইঞ্জিনিয়ার, উনি বাজার থেকে বাজার করে আসতেছে, আর আমি আমার ওই বান্ধবীদের বাসায় যাচ্ছি। বন্দর এলাকাতেই? জি জি জি, বন্দর এলাকাতে। তো আমাকে বলতেছে উনি যে, মামা ওইদিকে যায়েন না, ওইদিকে অনেক মানুষ খায় ফেলাইতেছে, ওইদিকে আপনি যায়েন না। তাই আমি বললাম, ইস, আমাকে আপনি পোলাপান ভাবেন, বাচ্চা ভাবেন আপনি। তো আমি হাস্যকর অবস্থায় ওই বান্ধবীর বাসায় গেলাম। যাওয়ার পরে দেখলাম ও আছে, ওর সাথে কথা বলতেছি। এমন সময় ওর মা কোত্থেকে যেন হাফায় দাফায় আসলো। আসার পরে ও আমাকে বলতেছে, আমাকে আর ওকে ইন্ডিকেট করে বলতেছে, তোরা কি শুনছোস? তাই আমি বললাম যে, খালামা কি? বলতেছে, আনন্দনগর একটা গ্রাম আছে, ওই গ্রামের পরে একটা গ্রাম আছে খোসের ছড়া, গ্রামটা খোসের ছড়া। হ্যাঁ, খোসের ছড়া। ওই গ্রামে একজন মা তার 3 জন সন্তানকে খায় ফেলাইছে। একজন মা তার 3 জন সন্তানকে খায় ফেলাইছে। তখন আমি আতঙ্কিত হয়ে গেছি। স্ট্রেঞ্জ, আমাকে কিছুক্ষণ আগে একজন বললো যে বাজার দিকে যাও না, মানুষ খায় ফেলাইতেছে, আর এখন উনি এসে বলতেছে তাহলে তো মিথ্যা কথা হওয়ার কথা না। তখন আমার ভিতরে অনেক কৌতূহল জায়গা গেল। জিজ্ঞেস করলাম ওনাকে যে, খালাম্মা আপনি কি দেখছেন এটা? বলে যায়, না আমি দেখি নাই, মানুষ খায় ফেলেছে। তখন আমি ছোট, ক্লাস 5 কিংবা 6 পড়ি মনে হয়। তো আমি, আপনি দেখেন নাই? তো আমি দেখতে যাম, ঠিক আছে। তো মুক্তা বলতেছে ও দেখতে যাবো, ওর মাও দেখতে যাবো। 2 থেকে 3 বছরের ছোট আমার একটা বোন আছে, নাম ঝুমা। তো মারে বললাম, মা বলতেছে খবরদার। এক সময় করলো কি, আমার ছোট বোনটা আমার বলতেছে যে, দেখ আমি কিন্তু বুঝতে পারছি তুই যাবি, তুই যদি যাইতে চাস তাহলে আমাকে নিয়ে যাইতে হইব, নাহলে আমি তোকে যাইতে দেবো না। আচ্ছা। তো আমি বললাম ঠিক আছে। এই কথা বললাম, দুজন আমি পিটার বাটি নিচে রাইখাই ওইখান থেকে চলে গেছি। কিন্তু দেখতেছি যে মানুষ কোন দিক দিয়ে হাঁটতেছে বেশি বেশি। প্রথম আনন্দনগর গ্রামে গেলাম। এই ঘটনাটাকে তখন পুরো এলাকার মধ্যে মানে ছড়াই গেছে। অতক্ষণে পুরো এলাকা ছড়াই গেছে। কি ওটা হয়েছে আপনার ধামগড় ইউনিয়ন, ওই ইউনিয়নের লাস্ট প্রান্তে ওটা হয়েছে, কিন্তু মদনপুর ইউনিয়নের লাস্ট প্রান্ত থেকেও লোক ওইখানে জড়ো হয়ে গেছে, মানে সবাই দেখতে চলে গেছে। এই ঘটনাটা অনেক ফেমাস ছিল। শুনেছি, আমার আম্মুর মুখে শুনছি, আব্বুর মুখে শুনছি, তার মানে তো আমরা এখানে অথেন্টিসিটি তো পেয়ে গেলাম। তারপরে কি হলো? তারপরে আমি তখন হাঁটতেছি, আমার ছোট বোন, 2 ভাই বোন ছোট, আমরা একজন আরেকজনের হাতে ধরে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যেতে যেতে আনন্দনগর গ্রামে গেলাম। ওই গ্রামটার পরে আরো অনেক দূর হাঁটলে ওইখানে মানে খোঁজেশ্বরের গ্রামটা। ওই আনন্দনগর গ্রাম থেকে দেখা যাইতেছে যে পিঁপড়া যখন সারিবদ্ধ হইয়া হাঁটতে থাকে একদিকে, যেরকম দেখা যায় এরকম হইয়া মানুষ একদিকে হাঁটতেছে, ওইদিকে হাঁটতেছে, ইভেন ওই দিক থেকে আসতেছে। আমি আর আমার ছোট বোন যাইতেছি। তো যাইতে দেখলাম এক পর্যায়ে আমার ওই মুক্তা বান্ধবী যে আছে, ওর মা আমাদের আগে আগে ওইখানে, ওনার সাথে গেলাম। যাওয়ার পর গিয়ে দেখলাম কি একটা মসজিদ আছে, ছোট একটা মসজিদ ছিল। তখন সামনে অল্প কিছু জায়গা ছিল, ওই জায়গাটার মধ্যে 3টা সন্তান রাখা। একটার বয়স আপনার 8-10 বছর হবে, একটার বয়স 4-5 বছর হবে, একটার বয়স মাত্র 21 দিন। 3টা
বাচ্চারই হাতের আঙুল খোলা নাই, পায়ের আঙুল খোলা নাই, এবং 21 দিনের যে বাচ্চাটা, সেই বাচ্চাটার মাথাটা একেবারে থেতলানো চ্যাপটা হয়ে গেছে, দুই দিক থেকে চ্যাপটা হয়ে গেছে। তো এটা দেখে আমার ভিতরে এত একটা ভয় কাজ করতেছে। মানে এই 3টা লাশই কি শোয়ানো ছিল? 3টা লাশই পাশাপাশি ওপেন করে শুয়ে রাখছে। পুরো আঙুলগুলা বিকৃত। তার মা নাকি এই আঙুলগুলা কামড়ায় খায় ফেলাইছে, ওদেরকে মাইরা ফেলাইছে। আর এত মানুষ এখানে জড়ো হয়েছে, তো আমি চিন্তা করলাম ওনার হাজবেন্ড কোথায়, মানে ওনার সন্তানদের খায় ফেলাইছে, ওনার হাজবেন্ডে কি বাঁচায় রাখছে সেটা দেখি, খোঁজ নিতে গেলাম। এক পর্যায়ে হাজবেন্ডের কোনো খোঁজ পাইলাম না। হাজবেন্ডের খোঁজ না পাওয়ার পরে শুনতে পারলাম যে আরেকজনের কাছ থেকে যে ওনার হাজবেন্ডেরও নাকি উনি কি করছে উনিই জানে, ওনার হাজবেন্ডে আর পাওয়া যাইতেছে না। ওই লাশগুলা পাওয়া গেছে কিন্তু হাজবেন্ডে আর পাওয়া যায় নাই। তার পরিপ্রেক্ষিতে পুলিশ আসছে, যেহেতু এটা মার্ডার কেস, পুলিশ আসছে। পুলিশ এসে ওই মহিলাটাকে অ্যারেস্ট করে। মহিলাটাকে কি তখন দেখতে পেয়েছিলেন? জি। যখন বাড়ির ভিতরে যাব, গেটের সামনেই বাধা পড়ে গেল। অনেক মানুষ যেগুলো ভিতরে ছিল তারা বাইর হয়ে আসতেছে। তো আমরা চিন্তা করলাম যে বাইর হয়ে আসতেছে, কি হয়েছে, ওই মহিলাটারে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে এখন। তো যে রাস্তা দিয়ে যাইবো আমরা ওই রাস্তা দিয়ে একটু সামনে গিয়ে দাঁড়ায় থাকলাম। তো আমি আর আমার ছোট বোন যখন দাঁড়াইছি তখন আমাদের পিছন দিয়ে গিয়ে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এমন পর্যায়ে ওই মহিলাটাকেও আইনা দাঁড় করাইছে যে আমার আর আমার ছোট বোনের সামনে। ও হচ্ছে রাস্তার উপরে, রাস্তাটা মাটির রাস্তার উপরে, আমি নিচের জমিতে। তো মহিলাটা আমাদের দিকে, আমাদের সবার দিকে তাকাইছে, ঠিক আছে। তো আমাদের দিকে যখন তাকাইলো তখন দেখলাম তার ঠোঁটগুলোর মধ্যে রক্ত মাখা, ঠিক আছে। ও একটা মিষ্টি কালারের শাড়ি পরা ছিল, সুতি কাপড় ওটা পরা ছিল। দেখাই আমার ভিতরে ভয় মানে আরো ঢিকা যায়। আমি তৎক্ষণাৎ বাসায় চলে আসি। পরে আমার ছোট বোন তো মানে বাহিরে বের হতেই পারতো না, ঘর থেকে সন্ধ্যার পরে বাহিরে বের হতে পারতো না। আমিও সন্ধ্যার পরে বাহিরে যতটুকু বের হতাম তারপরে ভিতরে অনেকটা ভয় কাজ করতো। ওই মহিলার চেহারার মধ্যে অস্বাভাবিক কোনো কিছু? অস্বাভাবিক বলতে মহিলা স্বাভাবিকই ছিল, শুধুমাত্র ঠোঁটগুলোর মধ্যে রক্তমাখা ছিল, এছাড়া অন্য কোনো কিছুই না। তো এক পর্যায়ে আমি 3-4 দিন যাবত এটা নিয়ে আর কোনো টেনশন করতে চাই না। আমি চাইছি যে মাথা থেকে কোনো রকম এটা সরানো যায় কিনা। রাত্রে ভালো ঘুম হয় না। আমার ছোট বোনের এই সমস্যা, ও তো বাসায় আসছে মতন আম্মু অনেক বকাঝকা করলো যে আমি না বলছি যে তোমরা গেলা কেন। তো 3-4 দিন পরে আমি খবর নিলাম যে ওটা কেন হইলো। ওটা আমার খালতো ভাই আছে, ওনার কাছ থেকে জানতে পারলাম জনব আলী ফকির নামের ফকির আগে প্রথম পর্যায়ে এই যে জিনটা এই কাজটা করছে, ওই অশরীরটা প্রথম ওনার মায়ের শরীরে ছিল। আচ্ছা, তো এই কাজটা আসলে জিনের? ওটা ছিল প্রথম ওনার মায়ের শরীরে। তো ওনার মায়ের শরীরে ওই মহিলার মা, যে মহিলা তার বাচ্চারে মায়েরা ফেলাইছে, ওই মহিলার মায়ের শরীরে ছিল প্রথম। তো ওই মায়ের শরীর থেকে মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সেটা আসছে মেয়ের উপরে, এবং মেয়ের হাজবেন্ড, মেয়ের স্বামী, সে যেহেতু জিন্দারা প্রসেসড হয়ে গেছে, এখন তারে ভালো করার জন্য একজন কবিরাজের কাছে যাবে। একজন কবিরাজের কাছে গেছে, তার নাম হচ্ছে জনব আলী ফকির, ওই ইস্পাহানি এলাকায় নাম করে একজন ফকির। যখন একটা প্রজেস্ট ব্যক্তিকে জিন ছাড়ানোর কাজটা করা হয় তখন কিন্তু সেই জিনটাকে টর্চার করা হয়। হ্যাঁ, তো ওই জিনটাকে টর্চার করা হয়েছে। তো ওরা কিন্তু বলে যে আমার একটা ডিমান্ড থাকে ওদের, যে আমি 10 কেজি মিষ্টি চাই, বা 1 মণ মিষ্টি চাই, 40 কেজি মিষ্টি চাই, বা একটা গরু চাই, 4টা মুরগি চাই, এরকম কোনো কিছু একটা ডিমান্ড করে ওরা, ঠিক আছে। তো ওই জিনটা নাকি ডিমান্ড করে 5টা খাসি। ওই কবিরাজটা বলে ঠিক আছে তাহলে তুমি খাসিগুলা নিয়ে যাও, ওদেরকে সময় দাও, পরে এক সময় আসবা, আইসা খাসিগুলা নিয়ে যাবা। তো ওনারা সময় দেয়, ওই বৃহস্পতিবার দিন ভোরে আইসা নিয়ে যাবো সেটা, ঠিক আছে। তাও আজানের আগে। তো আজানের আগে যখন খাসিগুলা দরজার সামনে বাইরে রাখার কথা ছিল আর কি, ওই কবিরাজ রাত্রে 12টার পরে সেখান থেকে বাইরে যায়, আর দরজাটা বলে যায় আমি বাইরে এলে ভিতর থেকে দরজাটা লাগাই দিবেন। ভিতর থেকে দরজাটা লাগাই দেয়। লাগাই দেওয়ার পরে কবিরাজ ওই দরজার সামনে যে খাসিগুলা বাঁধা ছিল সেই খাসিগুলা নিয়ে চলে যায়, নিয়ে তার বাড়িতে বাইরে রাখে। কবিরাজ এই কাজটা কেন করলো? কবিরাজ এই কাজটা করছে খাসিগুলার লোভে, যে ওটা এমনিতে চলে যাবে, হয়তো তার ভয় থাকবে না এরকম। যখন ভোরে এই কাজটা হয় তখন এক পর্যায়ে ওই তার টিনের ঘর ছিল, তো যখন টিনের ঘরগুলোর মধ্যে আঙুল দিয়ে এক পাশ থেকে হাত দিয়ে অন্য আরেক পাশে নেওয়া হয় তখন কিন্তু একটা শব্দ হয়। এরকম একটা শব্দ হইয়া আসলো ওনার দরজার সামনে। দরজার সামনে দেখলো যে মনে হলো যে একটা আলো তার হাজবেন্ডের বিবরণ থেকে, যেটা তার শাশুড়ি পর্যন্ত এরকম বিবরণ দিল আমার খালতো ভাইয়ের কাছে, ওই একটা আলো হইয়া সেটা ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে যে প্রবেশ করার পরেই তার অ্যাটিটিউড অন্যরকম হয়ে যায়, মহিলার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার পরে ওই মহিলা করে কি তার স্বামীকে ঘাড়ে ধরে নাকি একটা ঢিল্লা মারে, দরজা ভাইঙা সে বাইরে গিয়া পড়ে। আর ওইখান থেকে দৌড়ে কোথায় পালায়ও নি, তার আর খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায়ে তার যে সন্তানগুলো আছে, প্রথম
ছোট সন্তানরা মেরে ফেলাইছে, আঙুলগুলা কামড়ায় কুমড়ায়, এবং ছোট সন্তানরা পায়ে ধরে নাকি একটা মানে বাড়ি মারছে ঘরের মধ্যে, পাকা যে খাম থাকে ওই খামের মধ্যে। যাই হোক 3টা লোক এইভাবে উনি মারলো, যে কারণে আপনি একটু আগে বললেন যে মাথাটা থেতলে ছিল। 3টা একে 3টা সন্তানকে মেরে ফেলছে। মেরে ফেলার পরে ওই জিনটা যে এই কাজটা করলো সেটা হচ্ছে ওকে প্রথম টর্চার করা হয়েছে। টর্চার করার পর তার যে ডিমান্ডটা ছিল খাসি, সেই খাসির ডিমান্ডটা কিন্তু পূরণ করা হয়নি, কবিরাজটা কিন্তু নিয়ে গেছিল। সেই জন্য সে আইসা মহিলাটাকে এরকম কিছু কাজ করতে বাধ্য করলো আর কি। এই হলো মানে মেইন কাহিনী। এরপর তাকে পুলিশ অ্যারেস্ট করে মার্ডার কেস হয়, তো ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। অনেকদিন হসপিটালে ছিল। এক পর্যায়ে শুনছি যে ওনাকে নাকি আবার ওই জিন ছুটানোর জন্য ইয়ে করা হয়েছে। পরে এখন মহিলা অবশ্য স্বাভাবিক আছে, এখন ভালো আছে। আপনার যদি চান ইচ্ছে করলে কোন এক সময় মহিলার সাথে কথা বলতে যেতে পারেন, এখন সম্পূর্ণ স্বাভাবিক। ওই মহিলা ওই স্বামীর বাড়িতেই আছে। তার হাজবেন্ডের সন্ধান আমি এখন পর্যন্ত জানি না। আমি অনেক আগের কথা তো, ইভেন আমরা সেই এলাকা ছেড়ে এখন মানে একটু প্রপারে চলে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টু মাচ ভায়োলেন্স। মানে একজন মা তার সন্তানদেরকে খেয়ে ফেলছে, মানে এটা কখনো কোনো স্বাভাবিক ভাবে সম্ভব না। স্বাভাবিক কোনো মায়ের পক্ষে সম্ভব না, মানুষের পক্ষেই সম্ভব না। সে তো মা। আমার মনে হচ্ছে যে কি বলবো, এটা নিয়ে আমার আসলে কিছু বলার নাই। এতটুকু বলতে চাই যে ধোঁকাবাজি জিনিসটা আসলে কখনোই ঠিক না। ওটা যে কোথায় নিয়ে যায়, এই যে আজকে আপনি যেই জনাব আলী নামে যার কথা বললেন, ইভেন ওনাকে পুলিশ অ্যারেস্ট করছিল। আচ্ছা, ফকিরকেও অ্যারেস্ট করা হয়েছিল, ওই ফকির কবিরাজকেও অ্যারেস্ট করা হয়েছিল। আচ্ছা ফয়সাল ভাই, আপনার ওই শুরুতে বলছিলেন না রেহান ফয়সাল ভাই যে মাদ্রাসায় আপনি পড়ার সময় ওখানে কি কিছু ঘটছে? মাদ্রাসায় পড়ার সময় হোস্টেলে থাকতাম, তো আমি দাখিল পাস করছি মাদ্রাসা থেকেই। তো যখন মাদ্রাসায় পড়তাম তার মধ্যে একটা সময় মেবি 1 ইয়ার আমি হোস্টেলে থাকি। আচ্ছা, আর সেই হোস্টেলটার মধ্যে রুম ছিল আপনার 12টা বা 14টা এরকম রুম ছিল। আমি আগে হোস্টেলটার মানে বিল্ডিংটার বিবরণ দিয়ে দিই। আর কিছু টিনের ঘর আছে সেগুলা মানে মাদ্রাসার মধ্যেই। এটা ছিল একেবারে একটা সাইটে পুকুরের উপরে জায়গা ভরাট করে একসময়টা একটা পতিত জমি ছিল যেখানে কোনো কিছু করা হইতো না, খুব জংলা টংলা ছিল ওইখানে। সাইডে বিল্ডিংটা হচ্ছে আপনার প্রথমত একটা লম্বা সারি, পূর্ব সাইডে পশ্চিম দিকে মুখ করা, একসাথে 10টা রুম। আচ্ছা, এই 10টা রুমের একেবারে লাস্টে উত্তর দিকে হচ্ছে বাথরুম, আর দক্ষিণ দিকে হচ্ছে ওইখানে একটা পেপার মিল করার কথা ছিল, তার জন্য কিছু মেশিনপত্র রাখা। মেশিনপত্রের উত্তর সাইড দিয়ে ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি আছে। ঠিক আছে, এটা কি একতলাই? না, একতলা বিল্ডিংটা একতলা। হ্যাঁ, ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি আছে। ইভেন ওই 10টা রুমের মাঝখান দিয়া একটা ডিভাইডেড আছে সামনের দিকে। ওটা 10টা রুমের মাঝখানে কিন্তু স্পেস আছে। স্পেসের পরে আরো 4টা রুম আছে। আচ্ছা, ডান সাইডে 2টা, বাম সাইডে 2টা। দ্যাট মিনস উত্তর দিকে 2টা, দক্ষিণ দিকে 2টা। এই 2টা রুম আর পিছনের 10টার আর এই 4টার মধ্যে ডিস্টেন্স আছে। এরপরে সামনে বারান্দা, বারান্দার পরে আর একটু রাখে না একটু জায়গা সামনে বাড়তি কইরা, যে এটা একটু বারান্দা, ওইরকম একটা বারান্দা। তো এরকম একদিন রাত্রে আমি ঘুমাই আছি, তো মেয়েরা হিল পরে যখন একটু মানে নির্জন সময় হাঁটে, হিল পরে পাকার উপর দিয়ে যখন হাঁটে তখন কিন্তু একটা শব্দ হয়। একদিন রাত্রে 2টা বাজে আমি ঘুমাই আছি, তো হঠাৎ করে ঘুম ভাঙে, একটু শব্দ শুনতেছি, হিল পরে ছাদের উপরে কে যেন হাঁটতেছে। মনে হচ্ছে যে একটা মেয়ে হিল পরে ছাদের উপরে হাঁটতেছে। সে একবারে ছাদ থেকে হাঁটতে 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 নামে সিঁড়ি দিয়া। আওয়াজটা খেয়াল করছেন? আওয়াজটা কিভাবে কিভাবে আসতেছে আমি সেটা ফলো করতেছি। তো সিঁড়ি দিয়ে নামতে 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 পেপার মিলটা যেদিকে হওয়ার কথা সেদিকে গেছে, সেদিক থেকে বাথরুম পর্যন্ত গেছে। বাথরুম থেকে আবার মাঝখান হইয়া যে ডিভাইডেডটা আছে মাঝখানে 4টা রুমের, আমার রুমের সামনে দিয়েও একটা রাউন্ড দিয়া স্টোর রুমের সামনে পর্যন্ত গেছে, স্টোর রুম দিয়া বারান্দা হইয়া নেমে গেল। এটা যখন মানে আমি শুনলাম, আমরা ফ্লোরিং করতাম আমাদের। কয়টা বাজে তখন? মেবি 2:30-3টা হবে, রাত 2:30-3টা হবে। আমরা তখন ফ্লোরিং করতাম। আমি নতুন তখন হোস্টেলে গেছি, পাশের বেডেই ছিল, মানে পাশেই আমাদেরকে একটু জায়গা নির্ধারণ করে দেওয়া হতো যে 3 ফিটের মতো এই জায়গার মধ্যে আমাকে থাকতে হবে, বাকি 3 ফিটের মধ্যে অন্য একজন থাকবে। আমি আমার বেড ছাইরা আমার বড় ভাই সিনিয়র আলামিন করে নাম, ওনার বেডে গিয়া ওনাকে জড়ায় ধরে বলি যে আলামিন ভাই, উনি বলতেছে চুপ, কোনো কথা বলো না। আমি মনে করছি উনি ঘুমাই আছে, তার মানে সেও শুনতেছে। চুপ করে চোখটা বন্ধ করে রাখো, একটু পরে ঘুমাই যাবা। ঘুমাই গেলাম। তো
এরপরে আরেকদিনকে হয়েছে, আমি বলে রাখি, আমি তো বললামই যে আমি যেখানে থাকি তার সামনে বারান্দার পরে একবার ফুলের বাগানও আছে। তো একদিন রাত্রের মেবি 12টা-1টার দিকে আমরা মাদ্রাসাতে ওই হস্টেলেই ওই রুমেই আমি থাকি। তো 12টা-1টার দিকে আমি প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য ঘুম থেকে উঠি। ওঠার পরে অ্যাকচুয়ালি আমার ততটা ছিল না, আমার পাশে আমার একটা ছোট ভাই ছিল, তার বাড়ি হচ্ছে দাউদকান্দিতে। তো সেও হোস্টেলে থাকতো। সে বলতেছে, ফয়সাল ভাই প্রকৃতিটাকে সাড়া দিব, চলেন সাথে, মানে একলা একলা যাইতে চাচ্ছে না। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো। পরে রুম থেকে বাইরে বাগানের মধ্যেই আমরা মানে কাজটা সারি। তো ও আমার আগে উঠা বলে যে তাড়াতাড়ি ওঠো। আমি কেন, কি হয়েছে? কাজটা শেষ হইতে না হইতে আমি দাঁড়ায় যাই, ওর কথা শুই না, রুমের ভিতরে নিয়ে যেতে চেষ্টা করে। সে দাঁড়ায় আসে, আমাকে যখন যেটা দেখায় সেটা দেখি যে মানে আমি ওইখান থেকে একটা পাকের ঘর আছে, যে হোস্টেলে যে আবাসিক ছাত্রগুলো আছে যাদেরকে খাওয়ানো হয় তাদের জন্য যে পাক করা হয়, সেই পাকের ঘরের পিছনে এক ধরনের কাঠ গাছ আছে, আপনার হলুদ হলুদ ফুল হয়, কি কাঠ গাছ যেন বলে। ওই কাঠ গাছটার নিচে গোড়াটার মধ্যে অনেকগুলা ইটের সিপটিন করে রাখা আছে। ওই সিপটিনটার মধ্য থেকে একটা মানে বিড়াল, ও দেখছে বিড়াল হইতে, ঠিক আছে, কিন্তু আমি দেখছি সেটারে চিকা হইতে। ওইখানে চিকাটা দেখলাম, দেখার পরে ওইখানে চিকা নাই, হঠাৎ করে ওইখানে চিকা নাই, চিকা আমার বাগানের সামনে, আমি যেখানে কাজ সারছি তার একটু সামনে চিকা রাখতেছে। দৌড় দিয়ে ভিতরে চলে গেলাম। এর মধ্যে কিন্তু আমার কাপড় নষ্ট, আমার সাথে যে ছিল তারও কাপড় নষ্ট। তো তারপর থেকে আমরা কোনো দিন দুইজন একজন বাইর হইতাম না, ঠিক আছে। রায়হান ভাই, এখানে ফয়সাল ভাই যে ঘটনাটা বললো, আমাদের এলাকায় এরকম একটা আছে মাদ্রাসা। এটা হইলো কি আপনার কবরস্থানের সাথে। তো আমি ওখানে পড়ছি। তো ওইখানে যতদিন পড়ছি আমি কিছু দেখি নাই, কিন্তু আমি শুনতাম যে এরকম যারা ঘুমাইতো ছাত্রাবাস বলে ওইটারে। আর এখানে কবরস্থানটা অনেক বড়, কবরস্থানের সাথে মাদ্রাসা। তো এই মাদ্রাসা আমার মনে পড়লো ফয়সাল ভাইয়ের ঘটনা শুনা, যে মাদ্রাসায় আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল মাদ্রাসা মানে কবরস্থানের সাথেই ওদের রুম। আচ্ছা, সোজা লম্বা ওদের সাথে রুম, জানালা খুললেই কবরস্থান দেখা যায়, তাই সবসময় ওরা জানালা বন্ধ করে রাখে। তো আমার এই বন্ধু বলতেছে যে আমি এখানে নতুন উঠছি, আমার তো এরকম রাতে টোক্কা দেয় কবরস্থানের এই জানালা দিয়া টোকা দেয়। তো আমি কবরস্থানের পাশে যে জানালাটা, ওই জানালা খুললেই কবরস্থান টোকা দিত। তো একদিন আমি সাহস করে টোকা দিবে, আমি ভাবছি আমার কোনো ফ্রেন্ড আমার সাথে এরকম মজা করতেছে, তো মনটারে মানে সায় দেওয়ার জন্য একদিন আমি জানালা খুলি। আমি মানে তৈরি ছিলাম যে টোকা দিবে জানালা খুলবো। এটা কি আপনার বন্ধু বলতে? আমার বন্ধু, জি। এমন সময় টোকা দিছে, হঠাৎ করে জানালা খুলেই দেখে কেউ নেই। তারপর থেকে সে রুমে থাকে না। তো আমি এই জিনিসটা হুজুরের কাছে বলি যে অনেকে আছে, তো অনেকে হুজুরটা আমায় বলছে যে অনেকে অপমৃত্যু হয়, তো মৃত্যুর পরও তার আত্মাটা ঘুরে, তার ন্যায্য একটা বিচার, যেভাবেই মরে মানে আত্মাটা দুনিয়া থেকে যায় না। তো ওইখানে ঘুরতেছিল, তো ওই কারণে ওর ডিস্টার্ব। মানে ফয়সাল ভাইয়ের কথার প্রেক্ষিতে আরো একটা মাদ্রাসার ঘটনা। ফয়সাল ভাই, আর কি কোন ধরনের কোনো কিছু কি আপনার অদ্ভুত ঘটেছে কিনা? মাদ্রাসার যে অদ্ভুত ঘটনাটা মানে আমার সাথে যেগুলো ঘটছে আমি সেগুলো কিন্তু বলছি। কিছুক্ষণ আগে যে বললাম আমার ওই যে ঘটনাটা হইলো, তারপরে আমরা কেউ একসাথে 3-4 জন ছাড়া বের হই। মাদ্রাসায় মনে খুব সময় টিচার অনেক সময় বলেও দেয় যে তোমরা রাত্রে কোথাও যদি বাইর হও 4-5 জন মিলে বের হও বা এরকম কিছু। হ্যাঁ, রাত্রে। তারপরে কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া আছে, এর মধ্যেই থাকতে হবে, এর বাইরে বের হওয়া যাবে না। যখন আমরা এরকম রাত্রে বাইর হই, সবাই মিলে একসাথে মিলেই বের হই। তো যে সিনিয়র ভাইটা আছে বললাম, আলামিন, এমদাদুল, আমি, আমাদের আরো কিছু ভাই, নাম সবার মনে নেই এখন। তো সবাই মিলে একসাথে বাইরে গেলাম। বাইরে হয়ে চিন্তা করলাম যে আমরা সবাই যদি একসাথে রুমের সামনের বাগানের মধ্যে যদি প্রস্রাব করি তাহলে একটা গন্ধ হয়ে যাবে এখান থেকে। সামনে দক্ষিণ দিকে কনস্ট্রাকশনের যে কাজটা চলতেছে, আর কনস্ট্রাকশনের দক্ষিণ দিকে পুকুর, পশ্চিম দিকে হচ্ছে আপনার ডাইনিং রুম, ইভেন কিচেন রুম, যে পাক করার জন্য যে রুমটা তাকে বড় রুম। আর ওইখানে যিনি মানে পাক করতো তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন, আমরা ওরা গিয়াস কাকা বলে ডাকতাম। আমরা সবাই যাই, যে ওই দক্ষিণ দিকে ফিরা যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওইখানে কলাম করা আছে, বিল্ডিং এর কলাম গুলা করা আছে। তো এক সিরিয়াল ধরে মনে করেন 8-10 জন কলামের উপরে বৈশা প্রস্রাব করতে বসি। সবাই কারো চোখে ঘুম আছে, কারো চোখে ঘুম নাই, কেউ দুষ্টুমি করতেছে, মানে সবাই এখন তো সবাই একসাথে, ভয় নেই ভিতরে। হঠাৎ করে আলামিন ভাই দাঁড়ায় যাওয়ার পরে আলামিন ভাই বলতেছে তাড়াতাড়ি তোমরা সবাই ওঠো। তাই আমি বললাম কেন? উঠতে বলছি, ওঠো। উঠটা খাড়াইছি, চলো। আমি বলি না, যাবো না। কেন? তুমি বলো আগে। পরে সে আমাকে পুকুরের দিকে দেখাইতেছে একটা সাদা অবয়ব, 3 কোণার কিছু জাল আছে, গ্রামগঞ্জে দেখবেন মাছ ধরে, ওইরকম 3 কোণার কিছু দিয়া যেন মানে পুকুরের মধ্যে মাছ ধরে যেভাবে নিতেছে, উঠাইতেছে, আর ওইখান থেকে নিয়ে মুখে ভরতেছে মনে হচ্ছে, এরকম কিছু বোঝাচ্ছে। তো সেটা আমরা সবাই দেখি। ডর মানে ভয়। আরো একবার
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। বিরতি নিতে হবে, কিন্তু বিরতির আগে অন্যরকম একটা আবেদন নিয়ে ফিরছি। কেমন যেন একটা গা শিরশির করা অনুভূতি। এই অনুভূতিটা আরো অনেকক্ষণ আমরা ধরে রাখতে চাই, ঠিক রাত 1টা পর্যন্ত। আজকের এই ছুটির আমেজে, ঈদের সময়টাতে আপনি যদি একা একা রুমের দরজা বন্ধ করে বাতি নিভিয়ে ডরটাকে উপভোগ করার সুযোগ পান, তবে অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাবেন। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। ডর শুনছেন আপনারা, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। সুমন এবং রেহান রয়েছে অন দ্য স্পট, লোমান রয়েছে সাউন্ডে, এবং আপনি শুনছেন গাজীপুরের নলগাঁও খয়রাপাড়া থেকে ধারণকৃত ডর। প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসব ঠিক রাত 1টার টাইম চেকের সঙ্গে সঙ্গে। ডর। মানুষের মধ্যে অশরীরী আত্মা ধারণ করা, কিংবা অন্য কোনো প্রাণী রূপে কিংবা অন্য কোনো কিছু তার শরীরকে ধারণ করা, এটা গল্পে নতুন কোনো কিছু নয়। হয়তো আপনি দেখেননি, সিনেমাতে দেখেছেন, গল্পে শুনেছেন, নানি দাদিদের কাছ থেকে হয়তোবা শুনেছেন, কিন্তু বছরের পর বছর, কিংবা যদি বলি যুগের পর যুগ, দেশ থেকে দেশান্তরে, ঘর থেকে ঘরে এই ঘটনাগুলো একই রকম হয় কেন? এই বিষয়গুলো একইভাবে গল্পে, উপন্যাসে কিংবা চলচ্চিত্রে একইভাবে আসে কেন? একটু ভেবেছেন কি? যদি এর বাস্তবতা নাই থাকবে, তাহলে শতকের পর শতক এভাবে এই ঘটনাগুলোকে সবাই মিলে বয়ে বেড়াচ্ছি। নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় এর অস্তিত্ব আছে। হয়তো আপনার সামনে ঘটেনি, কিংবা আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধবের সামনেও ঘটেনি, কিন্তু কারো না কারো সামনে নিশ্চয়ই ঘটেছে। রাত 1টা বেজে গেছে। আপনি আবারও শোনা শুরু করেছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। ঘটনার সাথে প্রাসঙ্গিক বেশ কিছু ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়েছি, আপনারা চাইলে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আবার ফিরছি ডরের মূল গল্পে। ডর। সবাই দেখার পরে তো আমাদের পিছনে যে বারান্দা, আমাদের রুমের সামনে, সেখান থেকে কিন্তু অনেক দূরে আমরা। তো সেইখান দিয়ে আমাদের মাদ্রাসার মধ্যে আরেকটা আমাদের বড় ভাই আছে, হালিম করে নাম। তো সেই হালিম ভাই যাইতেছে, তো হালিম ভাইকেও ডাইকা বললাম যে হালিম ভাই দেখো এটাই এই অবস্থা। হালিম ভাই দেখলো, হালিম ভাই দেখা বলতেছে ঠিক আছে চলো। এখন রুমের ভিতরে গিয়া একজন নিল বেল, তো একজন বেল নিচে জিনকে মারবে ওই হালিম ভাই। উনি আবার একটু উদ্ভট প্রকৃতির মানুষ ছিল, হ্যাঁ প্যান্টের বেল্ট নিচে ওই জিনকে মারবে। তো আলামিন ভাই যিনি, উনি গিয়া রান্নাঘরটার কথা যে বললাম, ওই যে প্রথম ইয়ে করে রান্নাঘরটা, ওইখানে গিয়া গ্যাস কাকারে ট্রেনের মধ্যে টোকা দিল। বলতেছে কে? গ্যাস কাকা বলতেছে কে? কয় কাকা একটু ওঠেন। কয় কে লেগা? কয় পুকুরতে মাছ চুরি করতেছে। আমরা সবাই মনে করছি যে মাছ চুরি করতেছে কেউ, ঠিক আছে। তো বলতেছে পুকুরেতে কে যেন মাছ চুরি করতেছে। খবরদার দিকে যাইছি না, ঠিক আছে। ওইদিকে গ্যাস কাকা বলতেছে ওইদিকে যাইস না। কই কে লেগা? কোরা মাছ চোর না, ওইটা অন্য কিছু। তখন অলরেডি আলামিন ভাই বাস নিয়ে নিছে হাতে, ঠিক আছে, ওকে মারবে। তো আমার ভিতরে কিন্তু আগে থেকে ভয় কাজ করতেছে, এটা আসলে চোর না, ঠিক আছে, এরকম হওয়ার কথা না। তো এক পর্যায়ে আজান দিয়ে ফেলি। আজান দিয়ে ফেলার পরে আর ওটাকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা। তারপরে আরো একদিন কি হয়েছে, তখন আমি বাড়িতে, মাদ্রাসা ছুটি হয়েছে, ছুটির পরে আমি একদিন বাড়িতে আসছি। তো বাড়িতেই থাকি, একটা গ্রামের বাড়ি। আমরা এখন তো প্রপারে চলে আসছি। সেই বাড়িটা হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একটা সোজা রাস্তা, সেই রাস্তার দক্ষিণ পাশে আমার বাড়ি, আর উত্তর পাশে হচ্ছে গিয়ে একটা খালি জায়গা, খালি জমি,
জমি। ওই জমিটা মনে করেন আপনার 2-3 বিঘা হবে। এই 2-3 বিঘা জমিটার পশ্চিম পাশে আবার একটা বাড়ি, পূর্ব পাশে একটা বাড়ি। পূর্ব পাশে যে বাড়িটা সেটা হচ্ছে আমার এক মামার বাড়ি। সন্ধ্যার সময় আম্মু বলতেছে যাও তোমার মামিকে ডেকে নিয়ে আসো। তো আমি যখন বাসা থেকে উঠি, জমিটার পশ্চিম পাশে যে বাড়িটা, সেই বাড়িটা করার জন্য ওই জমিরই মাটি কাটা হয়েছে, যে সেখানে কিন্তু পুকুর হয়ে গেছে, একটা গর্ত হয়ে গেছে। তো সেই মাটি পানিগুলা পাম্প দিয়ে সেচা হয়েছে। তো সেইখানে অনেক কাদা। তো আমার বাড়ি থেকে দক্ষিণ দিক থেকে যদি রাস্তায় উঠতে যাই, পূর্ব পশ্চিমের রাস্তা, দক্ষিণ দিক থেকে উঠতে গেলে তখন কিন্তু উত্তর দিকে যে সামনে পড়ে সবকিছুই দেখা যায়। তখন দেখতেছি একটা ছায়া, শুধু একটা ছায়া মূর্তির মতো এই পাশ থেকে ওই পাশে যাইতেছে। যখন একটা ছায়া মূর্তি পুকুরটার অর্ধেক পর্যন্ত যাওয়া হয়, তখন আরেকটা ছায়া মূর্তি এখান থেকে স্টার্ট শুরু করে। কিন্তু কখন সে এখানে আসলো সেটা আমি ইন্ডিকেট করতে পারতেছি না। এটা দেখতে দেখতে আমি আমার মামির বাসায় গেলাম। মামির বাসায় যাইতেই দেখি যে উনি গেটের সামনে, গেট থেকে বাইরেতেছে। তো মামিকে বললাম, মামি মা যাইতে বলছে, ঠিক আছে চলো। বলে মামিকে বললাম, মামি ওইখানে না এরকম কি কি জানি দেখা যাইতেছে, ঠিক আছে এত কিছু দেখানো লাগবে না, তুমি আইসা পড়ো। তো মামি আগে আগে হাঁটতেছে, আমি পিছনে পিছনে। আমার আর ভাল লাগতেছে না, কেইটা আমার দেখতে হবে। আমি হাঁটতে হাঁটতে একেবারে ওই পার পর্যন্ত চলে গেছি। পারের কিছু আগে থাকতে হঠাৎ করে আমি পিছন দিকে তাকায় দেখে আমি নাই। আমাকে ডাক দেওয়ার পরে আমাকে নিয়ে এসে আমাকে গোসল টোসল করাইয়া, গরম পানি কইরা পরে পাড়াতে কি কি দিয়ে তুলসী পাতা গোসল করায় তারপরে ঘরে ঢুকায় মাকে নিয়ে বলতেছে, তোমার পোলারা তো আজকে কাদার মধ্যে গাইতে রাখতো। মায়ের কাছে পুরো ঘটনা বললাম। তখনই মা গোসল করায় গরম পানি দিয়ে, পরে ঘরে ঢুকায়। আসলে মানে যেটা আমি শুনতেছি, মানে ঘটনাগুলো রেহান শুনে কিন্তু, যে কিছুদিন আগে হাসান ভাইয়ের যে ঘটনা শুনলাম মাদ্রাসার মধ্যে, তো ওখানেও যে ধরনের, এটা ওই শুনে খুব বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে না, কিন্তু হঠাৎ শেষ মোমেন্টে যেই 2-1টা কথা বলতেছে, ওটা চিন্তা করে আমি ভয় পেয়ে যাচ্ছি। আসলে ব্যাপারটা কি হয়েছে, ওই মোমেন্টটাতে, যেমন আমি অনেক সময় চিন্তা করি, জানোস আমরা যে এখানে বসে যে গল্পটা শুনতেছি না, এখানে বসে যে ব্যাপারটা আমরা ফিল করতেছি, এটা কিন্তু বাইরে থেকে একজন হঠাৎ করে শুনলে এই ফিলটা নাও করতে পারে। ঠিক আছে, কারণ ওই জায়গায় ওই মুহূর্তে থাকার একটা ব্যাপার আছে। যে সিম্পলি ছায়াটার কথা উনি বলতেছে, এই যে মাত্র যেটা ফয়সাল ভাই বললো, হ্যাঁ এই যে ছায়াটা চলে যাওয়া চলে আসা, হয়তো হঠাৎ করে চিন্তা করলো হ্যাঁ এরকম ছায়া আসতেই পারে, যাইতেই পারে। আমরা হয়তো অনেক মডার্ন ভাবে এই ধরনের চিন্তা করতে পারি, কিন্তু না, ছায়া কিন্তু যাওয়া আসা করে না। এবং যখন ওটা সচক্ষে দেখা হয় তখন বোঝা যায় যে কে কি দেখতেছে। আর সবচেয়ে বড় বিষয়, এমন জায়গার মধ্যে বসে এই ছায়ার নাম শুনলেই তো, ওই অবয়বের কথা চিন্তা করলেই তো উইয়ার্ড মনে হয়। রাইট। এরপরে সবকিছুই স্বাভাবিক আছে। তো তারপরও আমার আরেকটা কাহিনী আমার মনে পড়ে, যেটা যেহেতু আজকে সবার সাথে আমি বসছি, আরেকটা কথা বলি, ইন্টারেস্টিং খুব একটা কাহিনী। সেটা হচ্ছে আমার মামার সাথে ঘটা। আচ্ছা, কতদিন আগে? আজ থেকে 15-16 বছর আগে। আমার মামা, উনি গ্রাম এলাকায় ধান খেতে পানি দেওয়ার জন্য কিন্তু শ্যালো মেশিন ইউজ করা হয়। এটার জন্য কিন্তু একটা নির্ধারিত ব্যক্তি থাকে যিনি এই বিজনেসটা করে। ওই পানিটা এরিয়ার ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয়। তো এই বিজনেসটা করতো রাত জেগেও, মানে রাতেও থাকতে ক্ষেতের মধ্যে। হ্যাঁ, এবং উনি দেখতো যে কে কে পানি নিচ্ছে, কার কার জমিতে পানি যাচ্ছে, কার কার জমিতে পাচ্ছে না, এরকম তদারকি থাকতো। তো আমার মামা এই বিজনেসটা করতো। তো উনি একদিন রাত্রে এরকম পানি শ্যালো মেশিন ছাইড়া দিয়া উনি চিন্তা করতেছে একটু হাঁটতে থাকি আর দেখতে থাকি, আর সামনে গেলে একটা জমি আছে আমাদেরই, সেই জমিটা আমার নানার জমি ছিল। ওই জমিটাতে একটু নিচু আর কি জমিটা, ওই জমিতে মাছও থাকতো কিছু। তো এই মাছ শিকারও করতো উনি। আস্তে আস্তে হাঁটতেছে। আর ওই এটা কি রাতের বেলা না দিনের বেলা? এটা রাতের বেলা। উনি সবসময় রাতের বেলায়, শ্যালো মেশিনটা রাতের বেলায় অন করা হতো, দিনের বেলা হতো না এটা। তো উনি রাতের বেলা প্রায় 12টার দিকে মেবি উনি করছে, মেশিনটা অন করে দিয়ে উনি হাঁটতেছে। হাঁটতে 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 এক জায়গায় আসে, কলাবাড়ি নামক একটা স্থানে আসে। আসার পরে এর মধ্যে ওই স্থানে আইসা উনি দেখে কি, উনি যে রাস্তা ধরে হাঁটতেছে ওনার অপোজিট থেকে একটা সাপ, অনেক বড় একটা সাপ আসতেছে। তো আস্তে 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 হঠাৎ করে ওনার সামনে যখন আসে, যেমন সুমন ভাই আপনার আমি যতটুকু ডিস্টেন্সে বসে আছি অতটুকু ডিস্টেন্সে এসে সাপটা ফোনা তুলে দাঁড়ায়। দাঁড়ানোর পরে আমার মামা করে কি, টেটা দিয়ে ওই সাপটাকে আঘাত করে। আর ওনার হাত ছিল অনেক নিশানা অনেক ভালো ছিল। তো দেখলো যে সাপটা লাগছে, লাগার পরে উনি দৌড়, ঠিক আছে, কারণ সাপটা অনেক বড়, যদি এখানে কোন রকম ছুটতে পারে তাহলে ওনার রেহাই নেই। উনি বাসায় চলে যান। তখন ট্যাটা অলরেডি সাপের মধ্যে বিঁধে গেছে। হ্যাঁ, বিঁধে গেছে। তো উনি দৌড়ে বাসায় চলে আসে। বাসায় চলে এসে রাত্রে ঘুমাইতে পারে না। পরে এক পর্যায়ে ভোর সকালে উনি চিন্তা করে যে এখন যদি না যাই, মেশিনটা অফ করতে হবে, টাটাটা নিয়ে আসি, নয়তো মানুষ নিয়ে যাইব। গিয়ে দেখে কি, ওই ট্যাটার জায়গায় ট্যাটা আছে কিন্তু ইয়া নাই, সাপ নাই,
কোনো কিছু নেই। আর সাপটা যে টেরার গায়ে লাগা ছিল, টেরার যে সাপের শরীরে বিচ্ছে, তার তো একটা কোনো সিমটম থাকবে, টেরার গায়ে কোনো সিমটম নাই। আর যদি টেরাটাতে সাপটা ছুঁটা যায়, ধরলাম কোন টেরাতে কোনো কিছু নাই, ছুটতে গেলে তো এটা একটু একটু এলোমেলো হবে, যেহেতু ধান গাছ সবগুলা, মানে একটু মানে চিহ্ন থাকার কথা। চিহ্ন থাকার কথা, কোনো চিহ্নই নাই ওখানে, কোন ধরনের রক্তের দাগ বা এই ধরনের কোনো কিছুই নাই। উনি চলে আসা পরে টেরা নিয়ে, উনি বিষয়টা নিয়ে টেনশনেই ছিল, ঠিক আছে, তাও কারোর সাথে শেয়ার করে নাই। তো শেয়ার না করার পরে উনি তার সপ্তাহ বা 10 দিন পরে আবার এরকম পানি দিতে হবে, রাতের বেলা মেশিন ছাড়া এরকম হাঁটতেছে, হাঁটতে 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 ওই একই স্থানে যখন আবার যায়, তখন দেখে ওই সাপ যে দিক থেকে আসতেছিল সেই দিক থেকে ঠিক সেরকম করে একজন মানুষ আসতেছে, ঠিক আছে, সাদা কাপড় পরিহিত মানুষ আসতেছে। মানুষ এসে ওনার সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় ওনাকে বললো যে তুই আজকের পর থেকে আর কোনোদিন আমার সামনে পড়বি না, কারণ এর আগে তুই আমাকে টেটা মারছিলি। আচ্ছা, তার মানে সাপটারই একটা রূপ, মানুষেরই একটা রূপ ছিল ওই সাপটা। আচ্ছা, আর ঠিক ওই দিন থেকে আমার মামা ওই বিজনেসটা ছাড়া দেয়। আজও পর্যন্ত সেখানে কেউ ভালো করে বিজনেস করতে পারে নাই। এখনো আরেক মামা করে, উনিও ভালো করে করতে পারে না, কিছুদিন চলে তো কিছুদিন চলে না, মানে কোনো না ওই বিজনেস সাথে কোনো না কোনো একটা সমস্যা দেখা যায়। সমস্যা আছে। সুমন ভাইয়ের ঘটনা আমরা শুনলাম, সেই সঙ্গে এখন ফয়সাল ভাইয়ের ঘটনা, বিশেষ করে ফয়সাল ভাইয়ের যে লাস্টের যে ঘটনাটা বলছে রেহান, যে ওনার মামার যে ঘটনাটা, ওটা কিন্তু আমার কাছে মানে খুব তেমন কিছুই না, কিন্তু লাস্টের যে সিকোয়েন্সটা, মানে ওই লোক যে এসে বলছে তুই আগের দিন আমাকে মারছিলি আর সামনে পড়বি না। আসলে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, যে জিনিসটা আমরা দেখি সেই জিনিসটা আর সেই জিনিসটা দেখে যখন আমরা ওই জিনিসটা শুনি, ওই জিনিসটা এটার মধ্যে অনেক 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 পার্থক্য আছে। মাঝে মাঝে আমরা গভীর রাতে এমন কিছু স্বপ্ন দেখি, এত সিম্পল বলার সময় নিজেরই বলতে গিয়ে হাসি লাগে হয়তোবা, যে আচ্ছা এটা কি দেখে আমি ভয় পাইলাম আর কেনই বা আমার বন্ধুকে আমি বলতেছি, কিন্তু স্বপ্নের সেই মুহূর্তটাতে আমি জানি যে আমার কি পরিমাণ ভয় লাগছিল। হ্যাঁ, এবং এই আতঙ্কটা কিন্তু অনেকক্ষণ ধরেই বিরাজ করে মনের ভিতরে। তো যাই হোক, এক্ষেত্রে রাহান ভাই আমি কিন্তু আরেকটা ঘটনা বলতে চাই। এটাও আজ থেকে 5-7 বছর আগের কথা। মানে আমার যে ঘটনাগুলো আছে গ্রামের বাড়িতে থাকতে, আমার স্টুডেন্ট লাইফের ঘটনা। স্টুডেন্ট লাইফ ছেড়ে যখন আমি জবে আসছি বা বিজনেস করতেছি, তখন কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আচ্ছা আচ্ছা। তখন আমার মামার, মানে আমার আপন কোনো মামা নাই, আমার মা সহ ওরা 5টা বোন। এর মধ্যে আমার মেজু খালামণি ছিল কবিরাজ টাইপের একজন, উনি বিভিন্ন জিনের ঝাড়ফুঁক করতো। ইভেন উনি অনেক জিন সম্পর্কে জানে, অনেক কিছু জানতো। উনি মারা যায়, কোন এক কারণে মারা যায় উনি। কারণে মারা যায় মানে বুঝলাম না। স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু সেটা আজ পর্যন্ত আমরা বলতে পারি না। ওনার ক্যান্সার না কি হয়েছিল আমি দেখছি, উনি অসুস্থ থাকতো কিন্তু এক পর্যায়ে মারা যায়। মানে সোজা কথা প্রপার মৃত্যুর রিজনটা জানে না, রিজনটা জানে। ইভেন উনি প্রায় 4-5 বছর মেন্টালি ডিজিজ ছিল। আচ্ছা আচ্ছা। বাড়িতেও ছিল না, কিন্তু আবার 4-5 বছর পরে যখন ওনার সেন্স আসছে, তখন উনি আবার বাসায় ঠিকই আসছে। আচ্ছা। নানা সেকেন্ড ম্যারেজ করে, সেকেন্ড ম্যারেজে ওইখানে একটা ছেলে হয় ওনার। তো মামার পড়াশোনা করাইতে পারেনি নানা বেশি। নানার ইচ্ছে ছিল ওনাকে মাদ্রাসায় পড়াবে, হাফেজ বানাবে, হয় নাই হাফেজ। উনি আমার ছোট নানু ওনার নিয়ে চলে যায়, আরেকবার ঈদে করে দিছে নানা, ওই বাড়িতে থাকতো। তো মামা ওইখান থেকে গিয়া উনিও আবার 2টা বিয়ে করে আর বিজনেস করে। বিজনেস হচ্ছে আপনার পোল্ট্রি মুরগি আছে না, পোল্ট্রি মুরগির ফার্ম করে, মুদি দোকান আছে, সাথে পোল্ট্রি মুরগি সেল করার জন্য একটা দোকান আছে। তো ওনার বিজনেসটা কিন্তু মোটামুটি বড়, এবং পোল্ট্রি মুরগির 2টা ফার্ম, সেকেন্ড টার্ম আরেকটা ফার্ম করে। তখন বিজনেসটা অনেক বড় হয়ে যায়। তো উনি সেকেন্ড টার্ম যে ফার্মটা করে, সেই ফার্মটা করতে গিয়া যেখানে করে সেই বাড়িটা পুরো ভাড়া নেয়। ওটা হচ্ছে প্রাচীন হিন্দু আমলের একটা বাড়ি, বাড়িটার নাম হচ্ছে নৈল্লার বাড়ি। ঠিক আছে। কোথায় এটা? এটা হচ্ছে আপনার বন্দর থানার গোপালদেশবাগ গ্রামে। ঠিক আছে। গোপালদেশবাগ গ্রামের সাথে আনন্দনগর যে গ্রামের কথা বলছিলাম আমি, সেই আনন্দনগর গ্রামেরই একটা অংশ নৈল্লার বাড়ি। মানে নৈল্লা নামের একটা লোক ছিল যার এই বাড়িটা ছিল। এই বাড়িটার মধ্যে কথিত আছে যে ঘাস কাটতে গিয়ে অনেকে রূপার পয়সা পাইছে। ওইখানে কয়েকশো বছরের পুরনো আম গাছ ছিল, ঠিক যেমন এই গাব গাছটা এরকম। তো এই আম গাছটা মানে ওই আরেকটা পোল্ট্রি মুরগি ফার্ম করবে যে বাড়িটা ভাড়া নিছে, এটা করার জন্য এই আম গাছটা কাটতে হয়। আম গাছটা ভিতরে পড়ে গেছে, কাটতে হয়। কাটার পরে কি হয়, এটা কাটে বিকেলের দিকে, আসর নামাজের একটু পরেই হঠাৎ করে আকাশ গোমট হয়ে যায়, মেঘলা আকাশ হয়ে যায়, অনেক জোরে বৃষ্টি হইতে থাকবে, হইব আর কি, মানে খুব
তুফান হবে, কাল বৈশাখী ঝড় যেরকম এরকম ঝড় আসবে মনে হচ্ছে। যেহেতু ঘরটা নতুন, ওইখানে মুরগি টুরগিও রাখা হয়েছে, পুরোনো যে ফার্মার ছিল ওইখান থেকে মুরগি এনে রাখা হয়েছে। আর মানে প্রতিটা বিজনেসম্যানই পোল্ট্রি মুরগির বিজনেস যারা করে তারা চেষ্টা করে যে নতুন ফার্মের মধ্যে মুরগি পুষলে তাড়াতাড়ি বড় হয়, প্রফিটটা বেশি হয়। তো উনিও করে কি পুরান পোল্ট্রি ফার্মের যে মুরগিগুলো আছে সবগুলো এটা আমাদের ট্রান্সফার করে দেয়, ওই দিনকেই করে। এবং ওই দিন বিকালেই এরকম বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার আগে যেটা হয় সেটা হচ্ছে যে গাছটা কাটে ওটার গোড়া থেকে একটা আগুনের ঝলকানি উঠা আকাশে উঠে যায়। ওইটা কে দেখলো? ওটা দেখলো আমার মামা এবং মামি, ইভেন আমার মামতো বোন। ঠিক আছে, মানে যেখানে গাছটা ছিল ওই গোড়ার ওখানে, গাছটার গোড়াটা কড়া দিয়ে যে কাটা হয়েছে, গোড়াটা তো প্লেন হয়ে গেছে, ওই গোড়া থেকে এই জিনিসটা ওঠে। উঠে যাওয়ার পরে এই গাছে ওইটার সাথে সাথে মানে ওই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, এর সাথে সাথে ঘরের যে চালটা আছে, ঘরের চালটা, এই চালটার উড়াইয়া একাশিয়া গাছ কতটুকু লম্বা হয় সেটা তো জানেন, আকাশি গাছগুলো যেটা অনেক লম্বা হয়। এবং সেই গাছটা ওই বাড়িতে যে গাছগুলো আছে সবগুলো গাছে অনেক পুরনো, ওই গাছের মাথায় গিয়া টিনের চালটা আটকায় যায়। ইভেন আমার মামাতো বোন যেটা, ও চালের মধ্যে ধৈরা চাইছে আটকে রাখতে, সবাই চালের মধ্যে ধরা ছিল, মামাতো বোন পর্যায়ে উঠাই ফেলাইছে। পরে মামি বলতেছে শশী ছাইরা দিছে আর চাল উঠাই নিয়ে গেছে। তো এরকম যখন চালটা উঠাই নিয়ে গেল, আমার মামা ওই গ্রাম থেকে আমাদের বাড়িতে আসলো, বৃষ্টিতে ভিজা দৌড়াই আইসা আমার আমাকে বলতেছে যে বুবু আমি আর নাই, আমি শেষ। যতই সৎ ভাই হোক তারপরে তো ভাই। তো বলতেছে কি রে ভাই তোর কি হয়েছে? বলতেছে বুবু আমার ফার্মই হয়েছে। কেমনে? মায়ের, আমি, আমার আব্বা সবাই আমরা গেলাম, যা দেখলাম যে মুরগি সব বৃষ্টিতে ভিজছে, পোল্ট্রি ফার্ম মুরগি সবগুলো বৃষ্টিতে ভিজছে। ওই দিনকে ওনাদের ঘরের ভিতরে ওই মুরগিগুলো ট্রান্সফার করা হয়। পরে এক পর্যায়ে ওই রাত্রে স্বপ্নে দেখে যে এইখানে জিন বসতি করতো ওই গাছের মধ্যে। তো ওই গাছটা কাটার জন্য অনেকবার নাকি নিষেধ করা হয়েছে। অ্যাকচুয়ালি আমার মামা কাটে নাই, মানে যাদের বাড়ি তারা কাটা দিছে, তাদেরকে অনেকবার নিষেধ করা হয়েছে গাছটা কাটার জন্য। তারা সেই নিষেধটা না শুনেই গাছটা কাটছে এবং গড়টা উঠাইতে দিয়েছে। আর সেই গড়টা উঠানোর কারণে এই কাজটা করা হয়েছে। এবং এই নইলার বাড়ি নিয়ে আরো অনেক কাহিনী আছে, আপনারা যদি যান কখনো ওইদিকে অবশ্যই যাবো। এদিকে দেখতে পাচ্ছি সুমন ভাই মনে আরো কিছু বলতে যাচ্ছেন। আমার আর কিছু ঘটনা আছে, এগুলো বলার না, তারপরও বলতেছি কারণ এগুলোর কোনো যুক্তি খুঁজে পাইনি। আমাদের এদিকে শিব মার্কেট থেকে ডান দিকে একটা রাস্তা গেছে ফতুল্লা যেতে। তো এটারই চারপাশে অনেকই শিল্প এলাকা, অনেক গার্মেন্টস আছে এখানে। তো রায়হান ভাই, সুমন ভাই, আপনারা যে জানতে পারবেন যে ফেসবুকে এটার কমেন্ট পাওয়া যাবে, এখানে যারা ভুক্তভোগী আছে, ওয়ার্কার আছে, এলাকার লোকজন এরকম দেখতে পাইছে। তো আমি যেই গার্মেন্টসে চাকরি করি, আমাদের ফ্লোরটা ছিল হইলো সবার উপরে 9 তলা। তো 9 তলা এই ফ্লোরটা হয়েছে কি নতুন হয়েছে এটা। হঠাৎ করে ওনারা বিল্ডিংটা কইরা রং টং দিয়ে সুন্দর করে ফেলছে জিনিসটা, যে বাইরে থেকে তো বায়ার আসবো জাস্ট পরিদর্শনের জন্য, দেখতে যেন একটু সুন্দর লাগে। তো এরকম সময় যে সিকিউরিটি গার্ড দেওয়া হয় একজন বয়স্ক, তো রাস্তাটা চলে গেছে ফতুল্লার, ওই রাস্তার ওই সাইডেই ওই গার্মেন্টসটা। তো 9 তলা ফ্লোর তৈরি হইতাছে, সিকিউরিটি গার্ড তার দায়িত্ব পালনের জন্য উপরে যায়, দেখে যে সবকিছু ঠিক আছে কিনা। তো হঠাৎ করে এসে যে ফতুল্লা রাস্তার যেটা ওইটার দিকে তাকায় এবং ছাদের কিনারায় যায়, শব্দ না কি হয়েছিল এরকম, যার কারণে উনি ওইখানে যায়। এবং একটা ওয়াল আছে, দেয়াল আমরা বলি, দেয়ালটা মানে খুব অল্প সময় নিয়ে তৈরি হয়েছে, মানে দেয়ালটা এখনো কাঁচা অবস্থায় আছে, শক্ত হয়নি। জি, তো উনি ভুলবশত কারণে ওই দেয়ালের উপর চাপ দেয়, এখন মানে বসার মতন সিস্টেম কইরা নিচে লাইট মারে যে কিছু আছে কিনা। তো ওই দেয়াল সহ যেই সিকিউরিটি গার্ড তৎক্ষণিক সময় নিচে পড়ে যায়। দেওয়ালে যেই জিনিসপত্র আছে ইট টিট সহ, নিচ দিয়ে আবার একটা সিএনজি যাইতেছিল, সিএনজির উপরে পড়ে এবং সিএনজি চ্যাপ্টা হয়ে যায় এবং সিএনজির ভিতরে যে ড্রাইভার আছে, ড্রাইভার নিহত হয় সেই সময়। আর পরে যেই যাত্রী আছে তারা আহত হয়। রান ভাই, সুমন ভাই, এটা মানে আপনারা যদি এটা পান ফেসবুকে অনেকে দেখবেন কমেন্ট করছে যে এটা একটা পিওর ঘটনা। তো এরকম আমি কাজ করার সুবাদে আমার 9 তলা জয়েন করি। আমার 3 দিন ডে শিফটে পরে দিয়ে 3 দিন আমার নাইট শিফটে। তো আমি চাকরি করতেছি, এরকম ওই জায়গার কথা শুনছি যে কিছু দেখার জন্য কিছু আছে কিনা। তো রাতে আমরা কাজ শুরু করছি, এমন সময় 2টার দিকে আমাদের খাবারের সময় আমার সাথে আমার একজন ওয়ার্কার নিয়ে যাই, যে আমার লাইনে যে কয়জন কাজ করতো একজন হেল্পার নিয়ে আমি যাই ওই জায়গাটা ভিজিট করি দেখার জন্য কি আছে। তো দেখলাম কি একটা মানে করিডোরের মতন দেখতে, বাতাস মানে হাওয়া টাওয়া খাওয়ার জন্য একটু এখানে মানে দাঁড়ানোর সিস্টেম আছে। তো এখানে লোক সিগারেট ধরাইলো,
যে জায়গাটা সত্যি মানে একটু অদ্ভুত টাইপের, আর এখান থেকে পুরো নারায়ণগঞ্জটারে ভালো মতন দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো ওইখানে দাঁড়ায় তো লোকটা আমাকে বললো যে এখানে কিছু একটা ঘটে। তো ভাই আপনি তো ভয় পাইবেন, এই কথাটা ভাই ঘটনাটা বলা যাবে না। তো আমি অনেক কষ্ট করে আমি ওর কাছ থেকে ঘটনা শুনলাম। ঘটনাটা হলো এমন যে কিছুদিন আগে এই লোক একা গেছে কাজে ফাঁকি মেরা, 4টা কি 3:30 এমন দিকে কাজে ফাঁকি মেরা ওদিকে গেছে সিগারেট ধরাইব। তো এমন সময় দেখে কি বারান্দার এক কোণে একজন লোক দাঁড়ায় কান্না করতেছে। আত্মনাথ। তার পরনে ছিল মানে সিকিউরিটির জামা কাপড় এরকম, পায়ে জুতা ছিল না। মানে সাধারণত ওই গার্মেন্টস এর সিকিউরিটির যে পোশাকটা থাকে ওই পোশাকে কান্না করতেছে। তিনি ডাইরেক্টলি এখানে যায়, অনেকক্ষণ থেকে কান্না করতেছে। তো বারান্দাটা একটু বড়, তো লাস্ট মাথায় কান্না করতেছে এরকম। তো অনেকক্ষণ কান্না, কেউ ভাই বেড়া মানুষ কান্না করো কেন, এরকম কিছু একটা বলে। তো কান্নাটা চুপ হয়ে যায় এবং সে পুরোই নিস্তব্ধ হয়ে যায়। পরে দিয়া এক সময় এসে হেল্পার তার সামনে যায়, সামনে গিয়ে তার গায়ে টাচ দেয়। আমায় বললো যে আমি যে গায়ে টাচ করছি না, পুরো শরীরটা যেন গরম, আগুনে আমি হাত দিলাম। যে টাইমে উনি আমার দিকে তাকাইছে, উনি দেখে সে আর কেউ না, আমাদের যে পুরনো সিকিউরিটি গার্ডটা আছে আমাদের 9 তলা ফ্লোরের যে কাজকর্ম হইতো, উনি সব দেখতো। মানে কয়দিন আগে যে মারা গেছে, প্রায় মাস 3 হবে, তার শরীরটা এখানে কান্না করতেছে। মানে ওই লোকটাকে যে মারা গেছে উপর থেকে পড়া কাঁচা দেয়াল ধরে, জি সেই লোকটারই দেখতেছি যে বৈশাখ কান্না করতেছে, জি। এটা তো খুবই মানে ভয়ঙ্কর একটা। আপনি ওখানে অনেকদিন কাজ করার পর এরকম কিছু দেখতে পাননি? না, আমি চেষ্টা করছি। সত্যি কথা বলতে কি রাহান ভাই, ওখানে চাকরি করতে যাই না, কিছু ঘটনা সংগ্রহ করতে গেছিলাম। আপনি জানেন যে আমি অনেক প্যারানলার ব্যাপারে আমি অনেকটাই আগ্রহ। সুমন ভাই, আপনি এতক্ষণ এত কাহিনী বলতেছেন, এত কিছু খুঁজতেছেন, যদি এখন মনে করেন আপনার পিছনে কেউ আছে তখন আপনার কেমন লাগে? ফয়সাল ভাই এভাবে বললেন না, আমার খুব ভয় লাগতেছে। নদীর যে স্রোত আমার এখান থেকে দেখতেই ভয় লাগতেছে, ওয়েদারটাও বেশি ভালো না। সুমন ভাই আপনার মানে মাহবুব সুমন ভাই, আপনার মানে আপনার ঘোরার দরকার নাই, যে খুঁজে খুঁজে বের করতে হবে না, যদি এগুলোই আসলে দেখা দেয় দেখবেন আপনার সামনে চলে আসছে। না অ্যাকচুয়ালি সুমন ভাই, আমার ঘটনাগুলো যেগুলো আমার সাথে হঠাৎ করে ঘটে যায়, আমি টের পাওয়ার আগেই ঘটে যায়। এটাই নিয়ম। এছাড়া মানে শুধু আপনার সাথে না, একজনের একটা প্যাটার্ন থাকে, হঠাৎ করে ঘটে বলেই তো এটা হচ্ছে ভয়ঙ্কর, তাই না? আমি এটা প্রিপারেশন দেখলাম। সুমন, একটা ব্যাপার খেয়াল কর, আমাদের এখানে যারা আসে আমাদের সাথে, যারা গল্পগুলো করে, তারা কিন্তু কেউ এমন নাই, আমি পাই নাই যার সাথে মাত্র একবার একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, এই প্যাটার্নটা মনে হয় থাকে কিছু কিছু মানুষের রাশিতেই থাকে, যাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং একটু ঘন ঘন ঘটতে থাকে। একবার না, কিন্তু 2 বার 3 বার 4 বার 5 বার এইসবের মুখোমুখি হয়, বা তার আশেপাশের মানুষগুলো হয়। আমরা আশেপাশে আমরা অনেক মানুষ খুঁজে পাবো যে রাহান, যে ম্যাক্সিমাম সংখ্যক লোক পাওয়া যাবে যে যারা এই ধরনের ঘটনার মুখোমুখি হয়নি। অনেকে বলতেও চায় না, অনেকে হয়েই যাচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু আবার একটা বিষয় আছে যে কেউ কেউ আছে একেবারে অভ্যস্ত হয়ে গেছে, যে দেখতেছে আমরা নর্মাল একজন মানুষ দেখলে যেরকম করি, ও দেখতেছে সেম ফিলিং ওর মধ্যে হচ্ছে। আমরা কিন্তু ওরকম কোনো ফিলিং থাকে না, ওদের মধ্যে কোনো ফিলিং থাকে না, আমাদের মধ্যে একটা কিউরিওসিটি আসে, ওদের মধ্যে কোনো ফিলিংস আসে না। যেমন আমার যে খালামণির কথা বললাম, ওই খালামণি, উনি আমার মা তখন যখন ছোট, আমার মা ওই খালামণির বাসায় বিয়ের আগে বেড়াতে যেত। ওই খালামণির বিয়ে হয়েছিল আপনার 2500 নামক একটা এলাকাতে, এলাকার একটু আগে। তো এখানে যখন বেড়াইতে যেত, ওদের এলাকাটা খুব নির্জন এলাকা ছিল, এখানে লাল মাটি। আর ওই এলাকাতে আপনার রাত্রিবেলা দেখতো যে ঘরের পাশে কেউ দাঁড়ায় আছে, হাতে বদনা নিয়া। আগের দিনে একটা ছিল, লোটা মতো ছিল, ওইটা নিয়ে দাঁড়ায় আছে। তো মাঝে কিছু করতো, বুবু এটা কে? ঠিক আছে। তো খালামণি বলতো, আরে ওইটা না আফি, মানে আমার খালামণির ননদের নাম আর কি। তো বলতেছে আফিয়া নয় কোথেকে? ওদের শ্বশুর বাড়িতে। আরে আফি আর আফির জামাই ঝগড়া লাগছে, তো তোর তালের কাছে আইসে আফির জামাই বিচার দিতে, মানে আফি কোনা ধরে শুনতেছে কি বলতেছে। রাত্রে জানলা খুলে শুয়ে আছে, দেখতেছে ক্ষেতের মধ্যে ধান কেটে নিয়ে গেলে যে নতুন করে আবার গোড়া থেকে ধানের ইয়েগুলো ছাড়ে না, একটা কলির মতো ছাড়ে, ওইখানে হইতেছে, গরু চড়াইতেছে কে যেন। ঠিক আছে, রশি নেই, কেউ নেই, রাত্রেবেলা 12টা 1টা 2টা 3টা বাজে এরকম গরু চড়াইতেছে। তো কালার ভাই ঘটনা আমিও শুনছি, এরকম 2500 হয়, রূপগঞ্জ 2500 এরকম ঘটে। হ্যাঁ, তো রাত্রেবেলা গরু চড়াইতেছে, তো গরু খাইলে রাত্রেবেলা এগুলো যে খাইতেছে, সকালবেলা যখন ওইখানে যায় গেলে এরকম কোন সিমটম নাই, একদম ফ্রেশ, যেরকম আগের দিন ছিল এখন সেরকমই আছে, এরকম কিছু হয়। ওরা আমার খালামণি কিন্তু সব
ইজি ভাবে নিতেছে। খালামুনি বলতেছে যে আরে ওটা তো কাল্লার গরু, কাল্লা রাত্রে গরু গরম বেশি দেখা ছেড়ে দিচ্ছে, ওখানে ছেড়ে রাখতেছে, কাল্লা ওখানে গরু রাখতেছে, আবার দিনে বেলা বাড়ি দিনে বাইরে রাখে। খালামুনি কিন্তু জানে সেটা কি, তারপর মাকে বলতেছে এই কথা আমার মা। আচ্ছা আচ্ছা। পরবর্তী যখন খালামুনি মা ওরা বাসায় আসে তখন আমার বড় খালাদের সাথে বলে যে ও তো এটা দেখছে, ওরা আমি এটা বলছি, ঠিক আছে। তখন মা জানতে পারে বিষয়গুলো আসলে কি, এগুলো কি ছিল। রাত অনেক গভীর হয়ে গেছে রেহান, মানে সেটাই এরকম জায়গায় সময় থাকাটা ঠিক হবে না। এখন না থেকে আমরা উঠে যাওয়াটা চলে যাই। সেটাই, কিছুক্ষণের মধ্যে রাত যত বাড়তেছে এখানে ঠান্ডা ঠান্ডা বেশি লাগতেছে। তো চল সুমন, আর বেশিক্ষণ অপেক্ষা চল আমরা উঠি সবাই। ডর মানে ভয়। খুব পরিচিত একজন মানুষ যাকে আপনি অনেকদিন ধরেই চেনেন, যার গতিবিধি সবকিছুই আপনি জানেন এবং বোঝেন, সেই পরিচিত মানুষের রূপেই কোন এক অশরীরী আত্মা যদি আপনার সামনে এসে বন্ধুর মতো মিশে যায় এবং তার কিছুক্ষণ পরে গিয়ে যদি জানেন ওই বন্ধুটির কাছে যে সেই বন্ধুটি তো আসলে ওই বন্ধু ছিল না, কিংবা যার সঙ্গে আপনি কথা বলেছেন সে আসলে আপনার ওই পরম চেনা বন্ধুটি নয়। অনেকদিন আগে হলিউডের এরকম একটা ছবি দেখেছিলাম। মনুষ্য জগৎ রক্ষার জন্য আমাদের মতো করে শত শত হাজার হাজার বছর ধরে মানুষরূপী কিছু ভিন গ্রহের প্রাণী, কিংবা আদৌ তারা প্রাণী কিনা আমরা জানি না, আমাদের সঙ্গে বসবাস করে যাচ্ছে। তারা প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে, ক্ষতির হাত থেকে রক্ষা করে, কিংবা যদি উল্টোটা বলি আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করে, আমাদেরকে কন্ট্রোল করবার চেষ্টা করে। এইসব প্রশ্নের উত্তর এবং আরো অনেক জিজ্ঞাসা নিয়ে সামনের পর্বে আমরা আবারও হাজির হতে যাচ্ছি আপনার প্রিয় অনুষ্ঠান ডর নিয়ে, প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ইত্যা চমৎকার কাটুক সবশেষে, এই প্রত্যাশা। আর জি কিবরিয়া, সাউন্ডে লোবান, হন্টেড প্লেসে সুমন এবং রেহান, সবার পক্ষ থেকে শুভরাত্রি। ডর মানে ভয়। This track was downloaded from FusionBD.com.